আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আবার আপনাদের মাঝে ভয়ঙ্কর সে গল্পের সিজন 2 নিয়ে চলে আসছি, পার্ট 1। আর দেনা করে চলুন আমরা গল্প শুরু করব। আর গল্পের মাঝে আমাদের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা আমাদের চ্যানেল এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পরবর্তী গল্প আপলোড দেওয়ার সাথে সাথে যাতে আপনার কাছে চলে যায়। চলুন আমরা মূল ঘটনা শুরু করি। কিছুক্ষণের জন্য চাঁদনির শরীর নিস্তেজ হয়ে পড়লেও মুহূর্তে আবার জ্ঞান ফিরে আসে তার। তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকে সে। দু চোখ বেয়ে পড়তে থাকে অঝোর ধারায় পানি। তবে তার শরীরের যন্ত্রণার চাইতেও যেন বেশি যন্ত্রণা দিচ্ছে মন। সে কখনো কল্পনাও ভাবেনি শ্রাবণ তাকে এইভাবে ঠকাতে পারে, এইভাবে তার অনুভূতি নিয়ে খেলতে পারে। সত্যিই বুঝি ভ্যাম্পায়ারের কোনো মন হয় না? এইসব কথা ভাবতে ভাবতে এই যন্ত্রণার মাঝেও একবার শ্রাবণীর দিকে ফিরে তাকায় সে। দেখে তার চোখে কোনো রকমের অনুশোচনা নেই, বরং তার চোখ দুটো খুশিতে চকচক করছে, যেন কিছু একটার জন্য ভীষণ গভীর আগ্রহে তাকিয়ে আছে সে। ওর চোখ অনুসরণ করে শত কষ্ট হওয়ার পরেও চাঁদনি নিজের পাশে ফিরে তাকায়। মুহূর্তেই যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়, কারণ সে দেখে তার পাশে আরেকটি মেয়ে শুয়ে আছে। মেয়েটাকে দেখে অনেকটাই তারই মতো, কিন্তু অবিকল তার চেহারা নয়। মেয়েটা এমনভাবে শুয়ে আছে যেন মেয়েটা মৃত। তার সারা শরীর একদম ফ্যাকাশে, যেন শরীরে কোনো রক্ত নেই। তার শরীরে একটি কালো চকচকে রঙের পোশাক পরা, যাতে তাকে আর বেশি ধবধবে লাগছে। চাঁদনি খেয়াল করে তার শরীর থেকে একটি আলোর রোশনি বেরিয়ে সেই মেয়েটির শরীরে গিয়ে লাগছে। প্রতি মুহূর্তেই ওর শরীরটা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আর ওই মেয়েটির শরীর হয়ে উঠছে লাল বর্ণ। চাঁদনি কিছু বুঝতে পারল না, কি হচ্ছে কোনো ধারণাই নেই তার। ধীরে ধীরে তার যন্ত্রণাটা যেন আরও বেশি প্রকট হতে থাকে। এইবার সে সহ্য করতে পারে না। একবার চোখ বন্ধ করে দেয়, একবার খোলে, জোরে জোরে চিৎকার করতে থাকে, বাঁচার জন্য আকতে মিনতি করতে থাকে। কিন্তু কেউ তাকে সাহায্য করে না, বরং আশেপাশের সকল ভ্যাম্পায়াররা আনন্দে উল্লাসে মেতে ওঠে। চাঁদনি এবার কী করবে ভেবে পায় না, তাই মৃত্যু মেনে নিয়ে চোখ বন্ধ করে ফেলে, অপেক্ষা করতে থাকে মৃত্যুবরণের জন্য। তখনই তার কানে কানে কে যেন কেউ একজন বলে যায়, সাহস হারিও না, নিজেকে তৈরি করো, এখান থেকে তুমি বাঁচতে পারবে। কথাটি শুনতেই মনে পড়ে যে এক অজানা সাহস ফিরে পায় চাঁদনি। সে চোখ মেলে তাকায়, তাকে যেভাবেই হোক এখান থেকে বেঁচে ফিরতে হবে, সেইভাবে মরতে পারে না। কী করবে ভাবতে থাকে সে। তার চোখের সামনে ভেসে ওঠে তার বাবা এবং দাদির মুখটা। তারা যেন অসহায়ভাবে তার দিকে তাকিয়ে আছে। তার বাবার চোখে যেন অশ্রু গড়িয়ে পড়ছে। তখনই চাঁদনি ওর বাবার বলা একটি কথা মনে পড়ে যায়। তার বাবা তাকে ছোটোবেলায় সবসময় বলতো, যখনই কোনো বিপদে পড়ো না কেন, মনে সাহস রেখে বেশি বেশি আয়াতুল কুরসি পড়বে, কারণ আল্লাহর কালামের ওপর আর কিছু হয় না, এটা পড়লে কোনো শয়তান ক্ষতি করতে পারে না। কথাটি মনে পড়তেই সে আর এক মুহূর্ত দেরি না করে উচ্চ স্বরে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলো। সাথে সাথে উপর থেকে গড়ে পড়া সেই আলোর রোশনি থেমে গেল। আশেপাশে সবাই চিৎকার দিয়ে দূরে সরে গেল, সাথে শ্রাবণও। সব ভ্যাম্পায়ারের মুখে আতঙ্ক বিরাজ করছে। চাঁদনি বুঝতে পারল সে ধীরে ধীরে নিজের শক্তি ফিরে পাচ্ছে, কিন্তু তার শরীর এখন অনেক দুর্বল। সে ধীরে ধীরে উঠে বসলো, আশেপাশে সবার দিকে তাকিয়ে দেখলো সবাই তার দিকে হিংস্রভাবে তাকিয়ে আছে, কিন্তু চাঁদনি তবুও সাহস হারালো না। সে যদি সকলের মাঝখান থেকে এভাবে উঠে বসতে পারে, তাহলে এখান থেকে অবশ্যই বের হতে পারবে। সে এক মুহূর্তের জন্যও আয়াতুল কুরসি পাঠ করা বন্ধ করলো না, বরং একের পর এক সূরা পড়তে লাগলো। সে বুঝতে পারলো সেখান থেকে বাঁচতে পারলে এই একটু উপায়ে বেঁচে ফিরতে পারবে, আর সেটা হলো আল্লাহর কালাম পড়ে যাওয়া। সে দেরি না করে এই দিকে ছুটতে লাগলো। ছুটতে ছুটতে অনেক দূর পর্যন্ত যেতে লাগলো সে। পিছনে তাকিয়ে দেখে সকল ভ্যাম্পায়ার তার দিকে হিংস্রভাবে ছুটে আসছে, কিন্তু কেউ তার কাছাকাছি আসার সাহস করছে না, কারণ সে এক নাগের সূরা পড়েই যাচ্ছে। এইভাবে প্রায় 1 ঘন্টার মতো দৌড়ে ভীষণ রকম হাঁপিয়ে গেল সে। নিজের আস্থা হারিয়ে ভাবলো আর হয়তো সে এখান থেকে কখনোই বেঁচে ফিরতে পারবে না। সেখানে ঠাস করে নিচে বসে পড়ল চাঁদনি। সূরা পড়ার মতো যেন আর বিন্দু পরিমাপ শক্তি নেই তার মাঝে। তারপর সে পেছনে তাকিয়ে দেখে ভ্যাম্পারগুলো এবারও আরও দ্রুত ছুটে আসছে তার দিকে। এই বুঝি তাকে ধরে ফেলবে।
চাঁদনি চোখ বন্ধ করে আবার তাকিয়ে সামনে তাকাতেই দেখে সে আর একটি প্রাসাদের বাইরে বেরিয়ে এসেছে। তার সামনে গভীর জঙ্গল। সে আরও যেন মনে সাহস ফিরে পেল। আবার উঠে দাঁড়িয়ে দৌড়াতে লাগলো আর এক নাগারে সুরা পড়তে লাগলো। দৌড়াতে দৌড়াতে একসময় গভীর জঙ্গলে ঢুকে গেল সে। কিন্তু জঙ্গলটা এতটাই অন্ধকার যে নিজের হাতের তালু পর্যন্ত দেখতে পাচ্ছে না চাঁদনি। আর তার চাইতে বেশি ভয়ঙ্কর জিনিস হলো আশেপাশে বিভিন্ন রকমের গন্ধ এবং ভয়ঙ্কর সব শব্দ। সে বুঝতে পারছে না তার আশেপাশে আসলে কি আছে। তবে আশ্চর্যজনকভাবে সে জঙ্গলে ঢোকার আগে যতটা ঘন জঙ্গল দেখেছিল সেই হিসেবে এইভাবে অন্ধকারে এক নাগারে সামনে দৌড়াতে থাকলে গাছের সাথে এতক্ষণ মাথায় আঘাত পেয়ে বা সারা শরীরে আঘাত পেয়ে এখানে মারা যাওয়ার কথা তার। কিন্তু এত জোরে ছোটার পরেও তার সামনে কোনো কিছুই লাগছে না, এমনকি তার সারা শরীরেও কোনো কিছুর স্পর্শ লাগছে না। বিষয়টা অবাক করার মতো হলেও এখন সেটা নিয়ে ভাবার সময় নেই তার। এইভাবে প্রায় 15 থেকে 20 মিনিট ছোটার পর ভীষণ রকম হাঁপিয়ে যায় সে। আর যেন বিন্দু পরিমাপ শক্তি অবশিষ্ট নেই তার। সেখানে ঢপ করে বসে পড়ে চিৎকার করে কান্না করে ওঠে সে। উপরের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহ, আপনি যদি আমার হায়াত দিয়ে থাকেন তাহলে আমি আপনার উপর আস্থা রাখি। আপনি আমাকে এখান থেকে বাঁচিয়ে সুস্থভাবে আমার বাবার কাছে পৌঁছে দেবেন। আমি জানি আপনি আপনার বান্দাদের সবসময় রক্ষা করবেন। আল্লাহ, আপনার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি। আপনি ছাড়া এই মুহূর্তে সাহায্য করার আর কেউ নেই। আমায় রক্ষা করুন আল্লাহ। কথাটি বলেই কান্নায় ভেঙে পড়ল চাঁদনি। সেখানেই শুয়ে পড়ল চোখ বন্ধ করে। তখনই তার কানে ভেসে আসলো শা শা শব্দ, যেন একসাথে হাজার হাজার ভয়ঙ্কর কিছু তার দিকে ছুটে আসছে। সে বুঝতে পারলো এগুলো সব ভ্যাম্পায়ার। ছোড়া পড়া বন্ধ করেছে, তাই তারা ছুটে আসছে ওকে ধরতে। কিন্তু তবু আর চাঁদনির কিছু পড়তে পারল না। তার মাঝেই যেন শক্তির কোনো ছিটা ফোটাও অবশেষে নেই। সে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে রইল। জ্ঞান হারানোর আগে সে শুধু একটা জিনিস টের পেল, তার নাকে অসম্ভব সুন্দর একটি মিষ্টি ঘ্রাণ হিসেবে শুয়ে গেল। এমন মিষ্টি ঘ্রাণ সে এর আগে কখনো পায়নি। তখনই জ্ঞান হারিয়ে ফেলে সে। হাতে সুস ফোটানো ব্যথা লাগতেই জ্ঞান ফিরে এলো চাঁদনির। সে চোখ টিপ টিপ করতে সামনে তাকালো। আশেপাশে তাকিয়ে দেখলো একজন নার্স তার হাতে ইঞ্জেকশন দিচ্ছে। তার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। সে চারিদিকে তাকিয়ে বুঝতে পারলো সে কোনো হাসপাতালে বেডে শুয়ে আছে। তার শরীর অসম্ভব দুর্বল। সে কিছু বলার মতো পরিস্থিতি নেই, শুধু কোনো রকম চারিদিকে তাকিয়ে সব কিছু দেখছে। তাকে জ্ঞান ফিরতে দেখে নার্সটা চিৎকার করে ডাক্তারকে ডাকতে ডাকতে কেবিন থেকে বেরিয়ে গেল। চাঁদনি কিছুতেই বুঝতে পারছে না সেই হাসপাতালের বেডে কিভাবে এলো, ওই জঙ্গল থেকে বের হলোই বা কীভাবে। তার যতদূর মনে পড়ে তাকে তো ভ্যাম্পায়াররা ধরে ফেলেছিল প্রায়। তাহলে এখানে তাকে নিয়ে এলো কে? সে চোখ বন্ধ করে ফেলে। শরীর এতটাই দুর্বল যে এখন এত কিছু ভাবার মতো মাথায় কাজ করছে না তার। কিছুক্ষণ পর ডাক্তারের কথা শুনে আবারও ফিরে তাকালো সে। ডাক্তার এসে তাকে ভালোভাবে চেক আপ করে মুচকি হেসে বলল, উনি এখন পুরোপুরি বিপদমুক্ত, একটু পর কথা বলতে পারবে। নার্স, তুমি গিয়ে ওনাদের বলো আসো একটু পর আসতে। চাঁদনি ডাক্তারের দিকে তাকিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করলো। মধ্যবয়সী একজন মহিলা। তার চেহারাটা বেশ মায়াবী। একটি জলপাই কালারের শাড়ি পরেছেন তিনি। চোখে সাদা চশমা, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, মাথায় ঠিক মাঝ বরাবর ছিটি করা কাঁচা পাকা চুলগুলো পিছনে খোকরা করে রাখা, হাতে চিকন একজোড়া স্বর্ণের চুড়ি। ওকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ডাক্তার মহিলাটা মৃদু হাসলেন। ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এইভাবে আমার দিকে তাকিয়ে আসো কেন? কিছু বলতে চাও? ওর কথার উত্তরে চাঁদনি মাথা নাড়িয়ে সায় দিল। উনি আবার মুচকি হাসলেন। ওর মুখ থেকে অক্সিজেন মাস্কটা সরিয়ে দিয়ে বললেন, বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে দেখো তো কোনো প্রবলেম হচ্ছে কি না। প্রবলেম না হলে কথা বলতে পারো, নইলে আবার তোমাকে এটা পড়তে হবে। চাঁদনি জোরে জোরে বেশ কয়েকবার নিঃশ্বাস নিল। ওর কোনো সমস্যা হচ্ছে না। এবার আধা আধা কণ্ঠে বলল, আমি ঠিক আছি। আমি এখানে এলাম কিভাবে? এটা কোন জায়গা? ওর এমন প্রশ্নেই মহিলাটা আবারও মৃদু হাসলো। তারপর হাত ধরে বলল, এটা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তুমি হাসপাতালের 223 নম্বর কেবিনে আসো। গত 3 দিন আগে মাঝরাতে হাসপাতালের সামনে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তোমাকে। এতটুকুই বলে থামলেন মহিলাটি। ওনাকে থামতে দেখে চাঁদনি গভীর নজরে তার দিকে তাকিয়ে থাকে আর ভাবে সেখানে কিভাবে এলো। তখন ওই মহিলাটি আবার প্রশ্ন করে ওঠেন, তোমার নাম কি আর কোথায় থেকে এসেছো? এভাবে জ্ঞান হারিয়েছিলে তুমি? তোমার
এই অবস্থা কিভাবে হলো? তোমার সারা শরীরে আঘাতের চিহ্ন, বুকের মাঝখানে একদম কুচকুচে কালো রঙের জখম হয়ে আছে। কি হয়েছিল তোমার সাথে? প্রশ্নটি শুনতেই চাঁদনির মনে পড়ে যায় তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা। সে আর কিছু বলতে পারে না, দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে তার। তাকে কাঁদতে দেখে মহিলাটি উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, আচ্ছা ঠিক আছে, কান্না করতে হবে না, রেস্ট নাও তুমি, আমরা বরং পরে কথা বলবো কেমন? কথাটি বলেই কেবিন থেকে একজন নার্সের সাথে কথা বলতে বলতে বাইরে বেরিয়ে গেলেন ডক্টর মহিলাটি। চাঁদনি চোখ বন্ধ করে সেখানে শুয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো, সেখানে কিভাবে এলো? সে তো জঙ্গলের মাঝে পড়েছিল, তাহলে তাকে এখানে নিয়ে এলো কে? কথাগুলো ভাবতে ভাবতেই অতিরিক্ত ক্লান্তর কারণে আবার ঘুমিয়ে পড়ল চাঁদনি। স্বপ্নে দেখলো গভীর অন্ধকারের মাঝে অচেনার একটা জায়গায় পড়ে আছে চাঁদনি। শরীরটা তার ভীষণ ক্লান্ত। ঢুলে ঢুলে চোখে চোখ মিলে তাকিয়ে উঠে দাঁড়ালো সে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে এখন কোথায়, কিন্তু কোনো দিকে কোনো কিছু চোখে পড়ে না তার। চোখ দুটো হাত দিয়ে হালকা কষলে সামনে এগোনোর চেষ্টা করতে সে দেখে তার থেকে বেশ কিছুটা দূরে আবছা অন্ধকার এবং আবছা আলোতে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে অনেকটা তারই মতো দেখতে। চাঁদনি ভালো করে মনে করার চেষ্টা করে মেয়েটা আসলে কে। বেশ কিছুক্ষণ ভাবতেই তার মনে পড়ে যায় এই মেয়েটি সেই যে কিনা তার পাশে শুয়েছিল যখন শ্রাবণ তাকে মারার চেষ্টা করেছিল, আর তার শরীর থেকে একটি আলোর রশ্মি বেরিয়ে এই মেয়েটির মধ্যে প্রবেশ করেছিল। কথাগুলো মনে পড়তেই যেন তার শরীরে ঝাঁকুনি দিয়ে ওঠে। মনের মাঝে এক অজানা ভয় বাসা বাঁধে। তার দিকে তীব্র নজরে তাকিয়ে দেখে মেয়েটি ওর দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসছে। তবে এই হাসি সাধারণ কোনো হাসি নয়, সে যেন হাসির মাধ্যমে চাঁদনিকে বোঝাতে চাইছে সে ওর উপর বড্ড বেশি রেগে আছে। চাঁদনিকে সামনে পেলে হয়তো এখানে মেরে ফেলবে। তখন সে খেয়াল করে ওই মেয়েটির পাশে কেউ একজন দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো হিংস্রভাবে ওর দিকে তাকিয়ে আছে। সে ভালোভাবে খেয়াল করতেই লক্ষ্য করে ওটা আর কেউ নয়, ওটা শ্রাবণ। তারা দুজন যেন দূর থেকে চোখ দিয়ে গিলে খাচ্ছে তাকে। রাগে তাদের চোখগুলো আগুনের মতো জ্বলছে। চাঁদনি ওদের দেখে যেই রকম ভয় হতে লাগলো তার চাইতে বেশি রাগ হতে লাগলো। এই মুহূর্তে ওর ইচ্ছা করছে দৌড়ে গিয়ে ওদের দুজনকে ইচ্ছা মতন মারতে, কিন্তু চাঁদনি জানে সে ওখানে গেলে তার মৃত্যু নিশ্চিত। সে কখনোই জিততে পারবে না, কারণ ওরা দুজন ওকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মুহূর্তে সে দেখলো ওরা এগিয়ে আসছে। এবার তার মনে বেশ ভয় বাসা বাঁধলো। সে পিছিয়ে যেতে লাগলো। তখন ওদের ঠিক মাঝখানে একটি আলোর রোশনি কোথায় থেকে এসে যেন থমকে দাঁড়ালো। যদিও এটা কি বা কে কোনো কিছুই বুঝতে পারছে না, শুধুমাত্র এক খণ্ড আলো দেখা যাচ্ছে। আলোটাকে ভালো করে দেখার চেষ্টা করতেই শরীরে একটু জোরে ঝাঁকুনি দিয়ে ঘুম ভেঙে গেল চাঁদনির। তার শরীরে ঘেমে একাকার অবস্থা। জোরে জোরে হাঁপাতে লাগলো সে। নিঃশ্বাস যেন ঘন হয়ে আসছে প্রচুর। সে দ্রুত চোখ মেলে তাকালো, দেখলো সে এখন হাসপাতালে বেঁধে শুয়ে আছে। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছে সে, কিন্তু তার স্বপ্নে এসব কি হচ্ছিল তার সাথে? মাঝখানে ওই আলোর রশ্মিটা বা কিসের ছিল? এইভাবে ভেবে যেন মাথা ধরে যেতে লাগলো তার। তাকে সব কিছু জানতে হবে, ফিরে যেতে হবে তার বাবা এবং দাদির কাছে। সে এখনও জানে না তার বাবা এবং দাদি কেমন আছে। সেবার উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার শরীর এতটাই দুর্বল যে উঠে বসার মতো শক্তিও নেই তার। তখনই তার কেবিনের মধ্যে প্রবেশ করলো একজন নার্স। ওকে সজ্ঞানে থাকা অবস্থায় দেখে সে বাইরে বেরিয়ে গিয়ে কাকে যেন ডাকতে গেল। চাঁদনি আর কিছু বলল না, চুপচাপ শুয়ে সামনের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর দুজন পুলিশ কেবিনে প্রবেশ করলো। পুলিশ দুজন এসে সামনে দাঁড়ালো। ওদিকে তাকিয়ে গভীর গলায় জিজ্ঞাসা করলো, আমরা আপনার কেসের ইনভেস্টিগেশনের জন্য এসেছি, আশা করি আপনি আমাদের সাহায্য করবেন। তার কথার উত্তরে চাঁদনি কিছু বলল না, শুধু ভ্যাবলার মতো করে তাকিয়ে রইল তাদের দিকে। এবার পাশে থাকা একটি চেয়ার টেনে নিয়ে তার উপর বসতে বসতে পুলিশটি বলল, দেখুন মিস, আপনার কাছ থেকে সব কিছু জানার জন্য আমরা গত 3 দিন হলো অপেক্ষা করে আছি, কিন্তু এখন অবধি আপনার জ্ঞান না ফেরার কিছুই জানতে পারিনি। তাই আমরা জানতে চাই আপনার সাথে আসলে কি হয়েছিল, আপনি কিভাবে এই হাসপাতালের সামনে এলেন, তাও আবার মাঝরাতে, আপনার নাম কি, কোথায় আপনার বাড়ি? এতগুলো প্রশ্ন একবারে সরে দিল চাঁদনির দিকে। সে কিছু বলল না। কিছুক্ষণ চুপ থেকে একটি দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তারপর শান্ত গলায় বলল, আমার নাম চাঁদনি, সিলেটে অমুক গ্রামে আমার বাড়ি।
সেখানে আমার বাবা ও দাদি থাকেন। প্লিজ আমাকে সেখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। আমি বাবা ও দাদির কাছে যেতে চাই। ওর কথা শুনে বিব্রত চোখে ওর দিকে তাকালো পুরোহিত দুজন। তারপর একে অপর দিকে মুখে চাওচাও করে ভুরু কুঁচকে উত্তেজিত কণ্ঠে বলল, ও মাই গড, আপনি ওইখান থেকে বেঁচে ফেললেন কিভাবে? ওই এলাকার তো কেউ বেঁচে নেই, সবাই মারা গেছে কোনো অজানা প্রাণীর হাতে। ওনার কথা শুনতেই যেন অন্তরাত্মা কেঁপে উঠল চাঁদনির। সে শরীরে শক্তি জোগাড় করে দৌড়তে উঠে বসলো। চিৎকার দিয়ে উত্তেজিত কণ্ঠে বলল, ওই এলাকায় সবাই মারা গেছে মানে? কী বলছেন আপনি এইসব? আমার বাবা এবং দাদি কিছু হতে পারে না, আপনি এসব ভুল বলছেন। আমি ওদের জীবিত অবস্থায় সুস্থভাবে বাসায় দেখে এসেছি। আপনি এসব কী বলছেন? প্লিজ বলুন আমাকে সব কিছু। ওকে উত্তেজিত হতে দেখে বাইরে থাকা নার্স দৌড়ে এসে ওর কাছে দাঁড়ালো। ওকে শুয়ে দেওয়ার চেষ্টা করে বলল, প্লিজ ম্যাম, আপনি এভাবে উত্তেজিত হবেন না, তাহলে আরও অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু চাঁদনি যেন শুনতে নারাজ। সে পাগলের মতো করতে লাগলো, তার বাবা আর দাদির কিছু হতে পারে না। সে কোনো কিছুতেই এই কথাটি মেনে নিতে পারছে না। তখনই রুমে প্রবেশ করলো সেই ডাক্তার মহিলাটি। ওকে উত্তেজিত হতে দেখে দ্রুত ওর কাছে এগিয়ে এসে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে করতে বলে, তুমি শান্ত হও, তোমার বাবা এবং দাদির কিছুই হয়নি। ওনার কথায় কিছুটা শান্ত হলো চাঁদনি। তারপর বিছানায় শুয়ে পড়ল। অসম্ভব ক্লান্ত সে। শুয়ে পড়ে চোখ বন্ধ করে হাঁপাতে থাকে চাঁদনি। ওকে শুয়ে দিয়ে ডাক্তার মহিলাদের পুলিশের দিকে ইশারা করে বাইরে আসতে বলে। নার্সকে দেখতে বলে বাইরে বেরিয়ে আসে পুলিশদের নিয়ে। বাইরে গিয়ে বলে, দেখুন মেয়েটার শরীরের ও মানসিক অবস্থা এখন অনেক খারাপ। সে যদি বেশি উত্তেজিত হয় তাহলে তার জন্য এটা আরও বেশি খারাপ হতে পারে। তাই আপনারা ওর কাছে আর কোনো প্রশ্ন করবেন না। আপনাদের কাজটা আমি করে দেব, তবে আমাকে একটু সময় দিন। ও আর একটু সুস্থ হয়ে উঠুক, তারপর সব কিছু জানতে পারবেন। আর আমার যতজন মনে হচ্ছে, যদি সত্যি মেয়েটি ওই গ্রাম থেকে এসে থাকে তাহলে সেও হয়তো ওই অজানা পশুর আক্রমণের শিকার হয়েছিল, হয়তো ভাগ্যক্রমে বেঁচে গেছে। ওনাদের কথার উত্তরে পুলিশ দুজন কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর একজন বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে শ্রাবণী ম্যাম, আপনার কথায় যুক্তি আছে, হতে পারে এমনটাও হয়েছে। যাই হোক, আমরা তাহলে এখন চলে যাচ্ছি। আপনি কিন্তু ওর কাছ থেকে ডিটেলস জেনে আমাদের জানাবেন, কারণ জানেনই তো পুরো দেশের সিলেটের এই ঘটনা কেন্দ্র করে কত বড় ইস্যু তৈরি হয়েছে। মেয়েটি যদি অজানা পশুর সম্পর্কে কোনো ইনফরমেশন দিতে পারে তাহলে সেটা অনেক বড় একটি উপকারে আসবে। ওদের কথায় শ্রাবণী বেগম মাথা নাড়িয়ে সায় দিলেন। ডাক্তার মহিলাটির নাম শ্রাবণী বেগম। তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। 7 দিন পর বেডের উপর চুপচাপ বসে আছে চাঁদনি। মনটা তার ভীষণ খারাপ। নিচের দিকে তাকিয়ে এক মনে কিছু একটা ভাবছে সে এখন অনেকটাই সুস্থ, বাড়িতে যাওয়ার জন্য পুরোপুরি রেডি। কিন্তু সে কোথায় যাবে সেটাই তার জানা নেই। গত 7 দিন অনেক কিছু সহ্য করে হচ্ছে তাকে। চাঁদনির মনে অসম্ভব রাগ, কারণ সে জানতে পেরেছে তার পুরো এলাকার বাসীকে শেষ করে দিয়েছে ওই ভ্যাম্পায়াররা, এমনকি ওর দাদি ও বাবাকেও। সে নিজের চোখে নিউজ পেপারে তার বাবা এবং দাদির রক্ত শূন্য লাশ দেখেছে। কত হিংস্রভাবে খুন করা হয়েছে তাদের। যদিও এখন অব্দি কেউ জানে না ওই ঘটনাগুলোর পিছনে আসল কি আছে। সবাই জানে যে এই কোনো এক অজানা পশুর কাজ, কিন্তু একমাত্র চাঁদনি জানে আসলে এর পিছনের রহস্য কী। তবে এখন অব্দি কারো কাছে কোনো রকম মুখ খোলেনি চাঁদনি। পুলিশ অনেক চেষ্টা করেছে তার মুখ থেকে কথা বের করার জন্য, কিন্তু তারা কিছুতেই সফল হতে পারেনি। নিজের নাম ছাড়া আর কিছুই বলেনি সে। এমনকি শ্রাবণী বেগমও বেশ কয়েকবার চেষ্টা করেছে, তবে প্রতিবারই তার চেষ্টা বিফলে গেছে। হঠাৎ কেবিনের মাঝে কারো উপস্থিতি টের পেয়ে সেই দিকে ফিরে তাকালো চাঁদনি। দেখে শ্রাবণী বেগম দাঁড়িয়ে আছেন, তার মুখে মিষ্টি হাসি। তিনি ওর কাছে এগিয়ে আসেন, আলতো করে মাথায় হাত বুলিয়ে দিয়ে মৃদু গলায় বললেন, চাঁদনি, তুমি কি রেডি? চলো, তোমার যাওয়ার সময় হয়ে গেছে। ওর কথা শুনে ভোরো কুচকে তাকালো চাঁদনি। অবাক হয়ে তাকিয়ে বলে, কোথায় যাব আমি? আর আপনি এইভাবে কেন বলছেন আমাকে? আমি যতটুকু জানতে পেরেছি তাতে বুঝতে পেরেছি পৃথিবীতে তোমার আপন বলতে কেউ নেই, আর আমারও কেউ নেই বললেই চলে। একটি মাত্র ছেলে, সে বিদেশে পড়ে আছে। বিশাল বাড়িতে সারাক্ষণ একা থাকি কাজের লোকদের সাথে। তোমাকে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি চাই তোমাকে আমার সাথে রাখতে। আশা করি তুমি কোনো আপত্তি করবে না। এখন চলো তো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও।
অনেক তো থাকলে হাসপাতালে। ওনার কথার উত্তরে চাঁদনি কিছু বলতে গিয়েও থেমে যায়। কিছু একটা ভেবে দেরি না করে উঠে দাঁড়ায়, শান্ত গলায় বলে, আমি রেডি আছি, চলুন তাহলে যাওয়া যাক। ওকে এত সহজে রাজি হয়ে যেতে দেখে বেশ অবাক হলেন শ্রাবণী বেগম। সেই সাথে খুশি হলেন অনেক, কারণ উনি সবসময় চাইতেন ওনার একটি মেয়ে থাকুক, কিন্তু মেয়ে হয়নি। প্রেম করে নিজের সহপাঠী একজনকে বিয়ে করেছিলেন তিনি। বিয়ের পর সুখে ভরে উঠেছিল তাদের জীবন, কিন্তু তাদের সংসারে সুখটা বেশি দিন স্থায়ী হয়নি। ছেলেটা যখন 2 বছর বয়স, তখন একটা কার অ্যাক্সিডেন্টে মৃত্যু হয় তার স্বামীর। সেই থেকে ছেলেটাকে একাই মানুষ করেছেন তিনি, দ্বিতীয় কোনো বিয়ে আর করেননি। চাঁদনিকে সাথে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি। প্রায় 15 মিনিট গাড়ি চলার পর একটি বিশাল বড় বাড়ির সামনে গিয়ে থামলেন তারা। চাঁদনি ভালো করে তাকিয়ে দেখল বাড়িটা অনেক সুন্দর, দোতলা একটি বাড়ি। বিশাল বড় একটি গেট দিয়ে বাড়িতে প্রবেশ করলেন তারা। বাড়ির মাঝের রাস্তার 2 পাশে ফুলের গাছ লাগানো, মাঝ রাস্তা দিয়ে রাস্তা। ঠিক বাসার সামনে গিয়ে দাঁড়ালো তাদের গাড়ি। গাড়ি থেকে নেমে বাড়িটার দিকে তীব্র নজর দেখে নিল সে। বেশ সুন্দর ও বাড়িটা, সামনে বিশাল ফুলের বাগান, এক পাশে ও পিছনে নানা রকম ফল ও সবজির গাছ লাগানো। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে যে এটা একটি বিশ্বপ্রেমিক মানুষের বাড়ি। চাঁদনিকে এইভাবে গাছগাছালির দিকে তাকিয়ে থাকতে দেখে শ্রাবণী বেগম মুচকি হাসলেন। ওর কাছে এগিয়ে এসে বললেন, এই গাছ সবগুলো আমার ছেলে নিজের হাতে লাগিয়েছে। ও গাছগাছালি অনেক ভালোবাসে। চলো ভিতরে যাওয়া যাক, এসব পরেও দেখা যাবে। তুমি অনেক ক্লান্ত, কতদিন পর হাসপাতাল থেকে ফিরছো। ওনার কথার উত্তরে চাঁদনি কিছু বলল না। বাধ্য মেয়ের মতো ওনার সাথে সাথে বাসার ভিতর প্রবেশ করে। বাইরে থেকে বাসার ভেতরটা যেন আরও বেশি সুন্দর, চারিদিকে সাজানো গোছানো এবং পরিপাটি, দেখে যেন মনে ভরে যাচ্ছে। ওদের বাসার ভিতরে প্রবেশ করতেই সেখানে একজন মহিলা এগিয়ে এলেন ওদের কাছে। দাঁত কেলিয়ে বের করে হেসে জিজ্ঞাসা করলেন, ম্যাম, এই মেয়েটিকে আপনার সাথে? মহিলাটার কথার উত্তরে শ্রাবণী বেগম মৃদু হাসলেন। তারপর চাঁদনির দিকে তাকিয়ে উত্তর দেন, ও আমার মেয়ে। এখান থেকে তোমাদের ছোট্ট ম্যাম, বুঝতে পেরেছো? ওকে উপরের রুমে নিয়ে যাও আর জলদি নাস্তার ব্যবস্থা করো। ওনার কথার উত্তরে মহিলাটা আর কিছু বলল না। ওনার হাত থেকে ব্যাগটা নিয়ে চাঁদনিকে সাথে নিয়ে উপরের তলায় চলে যায়। চাঁদনিও কোনো রকম কথা না বলে বাধ্য মেয়ের মতো তার পিছন পিছন উপরের তলায় চলে যায়। ওকে নিয়ে একটি রুমের সামনে গিয়ে দাঁড়ালো মহিলাটি। তারপর দরজা খুলে রুমের ভিতর নিয়ে গিয়ে বলে, এখন থেকে আপনি এখানে থাকবেন। রুমটা আপনার পছন্দ হয়েছে তো? কোনো কিছু দরকার হলে আমাকে ডাকবেন, আমি চলে আসবো ছোটে ম্যাম। ওনার কথার উত্তরে চাঁদনি কিছুই বলল না, মাথা নাড়িয়ে সায় দেয়। মহিলাটা দেরি না করে ব্যাগটা পাশে রেখে ওকে ফ্রেশ হতে বলে চলে যায় নিচে। উনি চলে যেতেই চাঁদনি গুটি গুটি পায়ে জানলার সামনে গিয়ে দাঁড়ায়। জানলাটা খুলে দিয়ে বাইরে দৃষ্টি রাখে। দেখে বাইরে অনেকগুলো বড় বড় গাছ, সবগুলো ফলের গাছ, যেমন আম, কাঁঠাল, পেয়ারা, বেল, জামরুল, আমড়া গাছ ও আরও অনেক ফলের গাছ রয়েছে। চাঁদনি গাছগুলোর দিকে তাকিয়ে থেকে তার বাবা এবং দাদের কথা ভাবতে থাকে। কষ্টই তার চোখ দিয়ে গড়ে পড়ে অশ্রু জল। সেই সাথে রাগে যেন মুখটাও মুহূর্তে লাল হয়ে গেল। সে শ্রাবণকে ছাড়বে না, তার উপর প্রতিশোধ নিবেই সে। একে তো ওকে ধোঁকা দিয়েছে, তার উপর তার বাবা এবং দাদিকে মেরে ফেলেছে। ও এই ধোঁকাবাজি বেইমানি শাস্তি ওকে পেতেই হবে। চাঁদনি যেইভাবেই হোক ওকে নিজের হাতে হত্যা করবে, কখনো ক্ষমা করবে না ওকে। কথাগুলো ভেবেই যেন কান্নায় তেজে আরও বেড়ে গেল তার। কিছুক্ষণ কান্না করে নিজের চোখের জল মুছে নিজেকেই শক্ত করলো চাঁদনি। এইভাবে ভেঙে পড়লে কিভাবে প্রতিশোধ নিবে সে? তাকে তো ভাবতে হবে সে কিভাবে ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করে জিততে পারে। এইসব কথা ভাবতে ভাবতে জানালার বাইরে তাকিয়ে থাকে। তখনই তার দৃষ্টি পড়ে আম গাছের ডালে বসে থাকে একটি পাখির ওপর। পাখিটা কেমন অদ্ভুতভাবে যেন তার দিকে তাকিয়ে আছে, যদিও পাখিটা অনেক ছোট্ট, একদম ছোট্ট একটি টুনটুনি পাখির সমান, যাকে ঠিকভাবে চোখে পড়ছে না। চাঁদনি আরেকটু সামনে এগিয়ে পাখিটার দিকে তাকায়। তখনই দেখে পাখিটা যেই ডাল থেকে উড়ে কোথায় যেন চলে গেল। এবার নিজের উপর বেশ রাগ হলো তার। শ্রাবণের কাছ থেকে ধোঁকা খাওয়ার কারণে ইদানিং সব কিছুই অনেক বেশি সন্দেহ করছে সে। এমনকি ছোট্ট একটি পাখিও তার সন্দেহ থেকে বাদ গেল না। কথাটি ভেবেই জানলার কাছ থেকে সরে আসে সে। তারপর ওয়াশরুমে চলে যায় ফ্রেশ
হতে। রাতে খাওয়া শেষে নিজের রুমে এসে চুপচাপ বসে আছে চাঁদনি। এক মনে কিছু একটা ভাবছে সে, তবে কোনো ভাবনায় যেন কুল কিনার খুঁজে পাচ্ছে না সে। হঠাৎ দরজার টোকা পড়ার ধ্যানে ভেঙে গেল তার। সেদিকে ফিরে তাকিয়ে দেখে শ্রাবণী বেগম দাঁড়িয়ে আছেন। ওকে তাকাতে দেখে মুচকি হাসলেন তিনি। গুটি গুটি পায়ে ওর কাছে এগিয়ে এসে ওর পাশে বসলেন। চারিদিকে চোখ বুলিয়ে বললেন, রুমটা তোমার পছন্দ হয়েছে তো চাঁদনি? এই রুমটা স্পেশালি তোমার জন্য এত সুন্দর করে সাজানো হয়েছে। কথাটি বলেই ওর দিকে তাকান শ্রাবণী বেগম। চাঁদনি ওনার কথার কোনো উত্তর দেয় না, শুধু মাথা নাড়িয়ে সায় দিয়ে বুঝিয়ে দেয় রুমটা ওর পছন্দ হয়েছে। ওর কাছ থেকে কোনো উত্তর না পেয়ে ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন শ্রাবণী বেগম। তারপর বলতে শুরু করলেন, জানো চাঁদনি, হাসপাতালে প্রথম দিন তোমাকে দেখেছিলাম। যখন তোমার মুখটার দিকে তাকিয়েছিলাম, কেমন যেন একটা মায়া সৃষ্টি হয়েছিল আমার মনে। বারবার মনে হচ্ছিল তোমার মতো একটি মেয়ে যদি আমার থাকতো তবে কতই না ভালো হতো। মেয়ে বাচ্চা একটু বেশি ভালোবাসতাম আমি, কিন্তু কপালে নেই। আল্লাহ শুধু একটা ছেলেই দিয়েছেন, আর কোনো সন্তান দেয়নি। তার আগে স্বামীকে হারিয়েছি। এত করে বলেই থামলেন উনি। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তারপর আবারও বলতে শুরু করলেন, যখন জানতে পারলাম পৃথিবীতে তোমার আর কেউ নেই, বাবা এবং দাদিকে হারিয়েছো, তখন আরও বেশি মায়ায় বেড়ে গেল তোমার উপর। আর বারবার মনে হতে লাগলো তোমার মতো একটা মেয়ে আমার খুব দরকার। তাই তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি আমাকে নিরাশ করো না। আমি তোমার আন্টি নই, মা হয়ে থাকতে চাই। আমাকে এখন থেকে মা বলে ডাকবে। প্রশ্নটি করে চাঁদনির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রইলেন তিনি। ওনাকে তাকিয়ে থাকতে দেখে চাঁদনি কিছু একটা ভাবলো। তারপর ওনার চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, আমাকে একটু সময় দিন। আসলে আমি একটু নিজেকে গুছিয়ে নিতে চাই, একটু একা থাকতে চাই। ওর কথার উত্তরে শ্রাবণী বেগম মৃদু হাসলেন। উঠে সামনে এসে দাঁড়ালেন। মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, আমি তোমাকে মনে মনে মেয়ে হিসেবে গ্রহণ করে নিয়েছি চাঁদনি। এখন শুধু তোমার মুখ থেকে মা ডাকটা শোনার অপেক্ষায়। যাই হোক, তুমি সময় নাও, নিজের ইচ্ছা অনুযায়ী আমাকে ডেকো, নিজেকে প্রস্তুত করো। আমি জানি তুমি অনেক ট্রমার মধ্যে দিয়ে গিয়েছো, তাই তোমার উপর কোনো রকম জোর জবরদস্তি করব না। সব তোমার ইচ্ছা। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো। আমি যাই কেমন? কথাটি বলেই একটু নিচু হয়ে চাঁদনির কপালে আলতো করে চুমু এঁকে দিলেন তিনি। তারপর রুম থেকে বেরিয়ে গিয়ে চলে গেলেন। ওনার চলে যাওয়ার দিকে এক নজর তাকিয়ে রইল চাঁদনি। কেমন যেন একটি মায়া লাগিয়ে গেল মহিলাটি। চেনা নয়, জানা নয়, অচেনা একটি মহিলা এ কেমন ভালোবাসে ব্যবহার সত্যি অবাক করছে তাকে। কিন্তু তবুও সে তাকে মেনে নিতে পারছে না, কারণ তার মনে সন্দেহটা যেন প্রবলভাবে বেড়েই চলছে। সবাইকে ইদানিং সন্দেহ হচ্ছে তার। সে এমনভাবে ঠকেছে জীবনে যে কাউকে আর বিশ্বাস করার মতো পরিস্থিতি নেই তার মাঝে। চাঁদনি বিছানা ছেড়ে উঠে গিয়ে দরজা লাগিয়ে দিল। তারপর আবারও বিছানায় এসে বসলো। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ওই ভয়ঙ্কর অন্ধকার জঙ্গল থেকে কে বের করে নিয়ে এসেছে তাকে? কেই বা হাসপাতাল সামনে রেখে গেছে? এসব কথা ভাবতে ভাবতেই বিছানায় শুয়ে পড়ল চাঁদনি। তারপর একসময় পাড়ি দেয় ঘুমের রাজ্যে। নিজেকে প্রস্তুত করে চাঁদনি, সামনে অনেক বিপদ। তোমাকে একাই সব কিছু করতে হবে। তুমি একমাত্র মানুষ যে কিনা ওই ভয়ঙ্কর জায়গা থেকে বেঁচে ফিরছো, কিন্তু তোমার বিপদ এখনও কাটেনি। চারিদিকে বিপদের উপরতি আছে। 3 মাসের জন্য তুমি সুরক্ষিত থাকলেও 3 মাস পর ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তোমার উপর, সাথে তোমার আশেপাশে সবার উপর। তোমাকে সাহায্য করবো আমরা, কিন্তু আমাদের সাহায্য পেতে হলে নিজেকে প্রস্তুত করো। সময় খুবই কম। ঘুম ভেঙে থরফরে উঠে বসলো চাঁদনি। সারা শরীর ঘেমে একাকার অবস্থা। এতক্ষণ এইসব কি হচ্ছিল তার সাথে কিছুই জানে না সে। মনে হচ্ছে এতক্ষণ সে স্বপ্ন দেখেছিল, যেন বাস্তবে তাকে এই কথাগুলো কেউ বলে সাবধান করছিল। সে আশেপাশে তাড়াতাড়ি চোখ বুলিয়ে দেখে, কিন্তু রুমে সে ছাড়া অন্য কেউ নেই। তার মানে এতক্ষণ সে স্বপ্নই দেখেছিল, কিন্তু স্বপ্নে তাকে এই কথাগুলো কে বলল সেটা ভেবেই যেন মাথা ঘুরছে তার। গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সে পানি খাওয়ার জন্য আশেপাশে পানির সন্ধান করলো, কিন্তু রুমের এক ফোঁটা পানি নেই। এই মুহূর্তে পানি না খেলে যেন দম বন্ধ হয়ে মারা যাবে সে। তাই আর দেরি না করে বিছানা ছেড়ে নেমে দাঁড়ালো। দরজা খুলে বাইরে বের হলো পানি খাওয়ার জন্য। আনুমানিক রাত 3টা বাজে হয়তো, চাঁদনি ঠিক জানে না। তবে সে এগিয়ে চলছে নিচের তলায় ডাইনিং টেবিলের দিকে পানি খাবে বলে। পুরো বাসাটা
অন্ধকারে সাপসাপ। পুরো বাসাটা অন্ধকার, পুরো বাসায় লাইট অফ করে দেওয়া হয়েছে। শুধু 2-3টা জায়গায় লাইট ও হালকা রঙের ডিম লাইট জ্বলছে, যেগুলো মৃদু আলোতে সবকিছুই আবছা আবছা দেখা যাচ্ছে। চাঁদনি মৃদু পায়ে নিচে নেমে সোজা ডাইনিং টেবিলের কাছে চলে যায়। তারপর একটি গ্লাসে পানি ঢেলে ঢক ঢক করে পুরো পানি খেয়ে নেয়। এখন একটু ভালো লাগছে তার। গ্লাসটা যথাস্থানে রেখে আবার নিজের রুমের দিকে হাঁটা শুরু করে চাঁদনি। সিঁড়ি বেয়ে এক পা উপরে উঠতে পিছনে কোনো কিছুর উপরে তীর পেয়ে ভয়ে ভয়ে পিছনের দিকে তাকায়, কিন্তু পিছনে কেউ নেই। পুরোটাই আবছা অন্ধকার এবং আবছা আলোকিত। কেমন যেন চাঁদনির শরীরটা অনেক ভারী হয়ে আসে। বারবার মনে হয় তার আশেপাশে কেউ আছে। সে আবারও সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এবার যেন আরও বেশি সন্দেহ হয় তার আশেপাশে একজন নয়, বরং বেশ কয়েকজন আছে। সে আবারও ফিরে তাকায় পিছনে, কিন্তু এবারও কাউকে দেখতে পায় না। এবার সে এক প্রকার দৌড়ে নিজের রুমে চলে যায়। হার্টবিট এত বেশি বেড়ে গেছে যেন এখনও বুকে ফেটে বেরিয়ে আসবে। সে দ্রুত দরজা লাগিয়ে লাইট জ্বালিয়ে বিছানার উপর গিয়ে বসে পড়ে। ভয়ে তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। তখনই হঠাৎ পুরো রুমের লাইট বন্ধ হয়ে যায়। অন্ধকার ছেয়ে যায় পুরো রুমটায়। সেই সাথে চাঁদনির মনের মাঝে এক অজানা ভয় বাসা বাঁধে। সে বুঝতে পারে তার আশেপাশে বেশ কয়েকজন আছে, যাদের সে চাইতেও দেখতে পারছে না। সে চিৎকার করার জন্য মুখ খুলতে চায়, কিন্তু আশ্চর্যজনকভাবে সে কিছুই বলতে পারে না। যেন পাথরের মুক্তির মতোল সেখানে আটকে গেছে সে। তখনই পাশ থেকে একটি মোটা কণ্ঠের আওয়াজে ভেসে আসে, যে তাকে বলে, আসসালামু আলাইকুম। আমি জানি তুমি ভয় পাচ্ছ, কিন্তু ভয় পাওয়ার কিছুই নেই। আমরা তোমার কোনো ক্ষতি করব না। আমরা তোমাকে সাহায্য করতে চাই। তোমার সামনে অনেক বিপদ। তোমাকে এইভাবে পাথরের মুক্তির মতো বানিয়ে দেওয়ার জন্য দুঃখিত। এমন না করলে তুমি হয়তো ভয় চিৎকার করতে, এতে তোমার ক্ষতি হতে পারতো। তাই তোমাকে এইভাবে রেখেছি। আমরা যেটা বলি সেটা মনোযোগ দিয়ে শোনো। তোমাকে আমরা ওই জঙ্গল থেকে এখানে নিয়ে এসেছি। তুমি এখন সকল বিপদ মুক্ত, কিন্তু এই বিপদ মুক্ত তুমি মাত্র 3 মাস পর্যন্ত থাকতে পারবে, যার মাঝে 15 দিন পার হয়ে গেছে। আর মাত্র 2.5 মাস সময় আছে তোমার হাতে। এই 2.5 মাসের মধ্যে নিজেকে প্রস্তুত করে নাও ওই ভ্যাম্পায়ারদের সাথে লড়াই করার জন্য। ওরা তোমাকে ছাড়বে না, তোমার পেছনে আঠার মতো লেগে থাকবে। আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। তোমার সাথে আর এখন বেশি কথা বলতে পারবো না। যদি সাহস জোগাতে পারো তাহলে আগামীকাল রাত 12টার পর আমাদের স্মরণ করো। আমরা চলে আসব তোমাকে সাহায্য করতে। এইটুকু বলে শেষ হতেই হঠাৎ করে রুমের লাইট জ্বলে ওঠে। সেই সাথে চাঁদনিও স্বাভাবিক হয়ে যায়। সে জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। পাগলের মতো চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো, কিন্তু কেউ নেই। পুরো রুমটা খালি। এতক্ষণ যে স্বপ্ন দেখেছে সেটা, কিন্তু এটা কোনো স্বপ্ন নয়। সে এতক্ষণ সব কিছু বাস্তবে অনুভব করছিল। এখানে সত্যিই কেউ ছিল, কিন্তু তারা কারা? কারা তাকে এইভাবে সাহায্য করছে আর কিসের বিপদের সংকেত দিচ্ছে? তবে কি সত্যি তার সামনে অনেক বিপদ রয়েছে? ওই ভ্যাম্পায়াররা তার কোনো ক্ষতি করতে চাচ্ছে? এইসব কথা ভেবে আর পুরো রাতে ঘুম হলো না চাঁদনির। সকালে ফজর নামাজ আদায় করে রুম থেকে বাইরে বের হলো চাঁদনি। বেরিয়ে দেখলো বাসার সব কাজের লোকেরা কাজে ব্যস্ত। শ্রাবণী বেগম উঠে পড়ছেন। তিনি নিজের রুমে কিছু ফাইল নিয়ে ঘোটাঘুটি করছিলেন। চাঁদনি তাকে বিরক্ত করলো না। গুটি গুটি পায়ে সিঁড়ি দিয়ে নেমে সোজা বাসা থেকে বাইরে বেরিয়ে এলো। বাগানের মধ্যে ঘুরে ঘুরে সকল ফুলগুলোকে দেখতে লাগলো। সেখানে 2জন বৃদ্ধ লোক ফুল গাছগুলোকে দেখাশোনা করছে। বৃদ্ধ লোক হলেও তার বেশ শক্ত সবল। ওকে বাগানে দেখে লোক দুটি মৃদু হাসলো। তারপর সালাম দিয়ে বলল, আপনার কিছু লাগবে ছোট্ট ম্যাডাম? চাঁদনি মুখে কোনো উত্তর দিল না। মাথা নাড়িয়ে অসম্মতি জানিয়ে সেখান থেকে সরে গেল। বাড়ির চারপাশটা বেশ ভালোভাবে ঘুরে দেখে নিল সে। সত্যি বাড়িটা অসম্ভব সুন্দর। চারিপাশে গাছগাছালি দেখে এমন প্রকৃতির ছায়ার মাঝে বাড়িটাকে সত্যি একটা প্রাসাদই মনে হচ্ছে। প্রায় 1 ঘন্টা পর বাইরে থেকে ঘুরে বাসায় মধ্যে প্রবেশ করলো সে। দেখলো শ্রাবণী বেগম সোফায় বসে নিউজ পেপার পড়ছেন। ওকে ভেতরে আসতে দেখে হাতে নিউজ পেপারটা টেবিলের উপর রেখে আদুরি গলায় বলল, পুরো বাড়িটা কেমন লাগলো চাঁদনি? আশা করি তোমার অনেক ভালো লেগেছে। ওনার কথার উত্তরে চাঁদনি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানালো। তখন শ্রাবণী বেগম আবার বলে উঠলেন, বেশ ভালো। এখানে এসো
আমার পাশে বসো, মা আমি একটু গল্প করি, একটু পরেই তো আবার আমি চলে যাব। আস্তে আস্তে সেই রাতে আসবো। ওনার কথার উত্তরে চাঁদনি বাধ্য মেয়ের মতো গিয়ে ওনার পাশে বসলো, কিন্তু কোনো কথা বলল না। শিরামণি বেগম মিথু আসলেন, ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে বললেন, তুমি কি ছোটবেলা থেকেই এমন শান্তশিষ্ট কম কথা বললো, নাকি এখানে আসার পর থেকে এমন করছো? এবারও চাঁদনি কোনো উত্তর দিল না, চুপচাপ নিচের দিকে মাথা দিয়ে বসে রইল। শিরামণি বেগম আবার মৃদু হাসলেন, তারপর ওর হাতে হাত রেখে বললেন, আমি তো একটু পরেই চলে যাব হাসপাতালে, আস্তে আস্তে রাতে আসব। তোমার যখন যেটা প্রয়োজন কাজের লোকেদের বলবা, তারা এনে দেবে। আর হ্যাঁ, হাসপাতাল থেকে ফেরার সময় তোমার জন্য কিছু কাপড় চোপড় নিয়ে আসবো, কেমন? এখন চলো নাস্তা করি। বিকাল 3:45। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটু শুয়েছিল চাঁদনি, কিন্তু কিছুতেই ঘুমে ধরছিল না তার উঠে পুরো বাড়িটা ঘুরে দেখার সিদ্ধান্ত নিল সে। পুরো বাড়িটা এসে ঘুরে ঘুরে দেখলো, অসম্ভব সুন্দর সাজানো গোছানো বাড়িটা। সত্যি শিরামণি বেগমের রুচি আছে বলতে হয়। পুরো বাসা ঘুরে দেখতে দেখতে হঠাৎ নিচের তলার ডান সাইডে একটা রুমের সামনে গিয়ে থমকে দাঁড়ায় সে। রুমটার সামনে একটা ছোট্ট সাইনবোর্ডে লাগানো, যেই বোর্ডের সাথে লেখা আছে, বিনা অনুমতিতে প্রবেশ করা নিষেধ, তবুও প্রবেশ করলে যা বলবো তাই করতে হবে। লেখাটা পড়েই ভোরু কুচকালো চাঁদনি, সেই সাথে এক আকাশ কৌতূহলে বাসা বাঁধল তার মনে। মানুষ বলতেই কৌতূহলী, চাঁদনিও তার বিপরীত নয়। তাই কৌশলে নিয়ে সে রুমের দরজা খুলে ভিতরে প্রবেশ করে। রুমটা অন্ধকার, সে অন্ধকারে হাত ছাড়িয়ে লাইট অন করতেই দেখে পুরো রুমটায় একটি সুদর্শ ছেলের ছবি লাগানো। পাশে একটি শোকেসের উপর থাকে থাকে সাজানো আছে ভিন্ন রকমের মেডিসিন, এসআই কাপ ইত্যাদি। পুরো রুমটা ভালোভাবে দেখার পর চাঁদনি বুঝে গেল যে এটা নিশ্চয়ই শিরামণি বেগমের ছেলের রুম। ছবিগুলো নিশ্চয়ই তারই হবে। এখানে এক মুহূর্তে দেরি করতে চায় না সে, তাই লাইট অফ করে দ্রুত বাইরে বের হওয়ার জন্য পা বাড়ায়। তখনও কারো সাথে সড় ধাক্কা খায় সে। চাঁদনি কিছু বলার আগেই সামনে ধাক্কার মানুষটা বলে ওঠে, চোর চোর চোর, মহিলা চোর, আমার সিক্রেট রুমে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে যাচ্ছে। চোর ধরেছি, কে কোথায় আসো, এই চোরটাকে বাঁধো। মানুষটার এমন কথার বাক্য হয়ে যায় চাঁদনি, সেই সাথে সাথে রাগও হয় অনেক। সে এবার রাগের দৃষ্টিতে তার দিকে তাকায়, আর সাথে সে অবাক হয়ে যায়, কারণ এই ছেলেটার ছবি এতক্ষণ সে রুমের মাঝে দেখেছিল। তার মানে এই শিরামণি বেগমের ছেলে। এবার সে বেশ ভয় পেয়ে যায়, যেহেতু দরজার সামনে লেখা ছিল এই রুমে ঢোকা নিষেধ, কিন্তু তবুও সে ঢুকে পড়েছে। তাই মাথা নিচু করে কাচুমাচু করে দাঁড়িয়ে থাকে সে। এইদিকে ছেলেটির এমন চিৎকার চেঁচামেচি শুনে বাড়ির কাজের লোকগুলা দৌড়ে আসে সেখানে। চারিদিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে একজন কাজের লোক বলে ওঠে, ছোট সাহেব, আপনি ভুল করছেন। এই মেয়েটাকে ম্যাডাম এখানে নিয়ে এসেছে, তাকে নিজের মেয়ের মতো এখানেই রেখেছে সে। ওনার নাম চাঁদনি। লোকটার কথা শুনে ছেলেটি এবার চাঁদনির দিকে তৃপ্তি নজরে তাকায়। পা থেকে মাথা পর্যন্ত ভালো করে দেখে নিয়ে ভোরু কুঁচকে নিজের গলায় চুলকে বলে, ও আচ্ছা, তার মানে এই আম্মুর সেই আদরের দুলালি, যার কথা সবসময় ফোনে বলেছে আমাকে। গত কয়েকদিন এর কথা বলতে বলতে আমার মাথাটা একদম খেয়ে ফেলেছে। এর সাথে তো আমার আলাদা বোঝাপড়া আছে। আচ্ছা, তোমরা এখন যে যার কাজে যাও, আমি দেখছি। ওর কথা শুনে সবাই যে যার মতো চলে গেল। চাঁদনি তখনও চুপচাপ দাঁড়িয়ে ছিল, কিন্তু ছেলেটির শেষের কথাগুলো শুনে বেশ রাগ হলো তার। রাগীভাবে মাথা তুলে তাকালো ছেলেটির দিকে, তারপর কিছু না বলে সেখান থেকে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই পিছন থেকে ছেলেটি ডেকে বলে উঠল, এই যে মিস চান্দু, চাঁদনি, যখন তখন এইভাবে কারো রুমে ঢোকা ঠিক নয় সেটা জানেন না? নাকি বাংলা পড়তে জানেন না যে বোর্ডে এত বড় বড় করে ভিতরে ঢোকার নিষেধ লেখা দেখে রুমে ঢুকেছেন? ওর কথার উত্তরে থমকে গেল চাঁদনি। পিছন দিক ঘুরে মাথা নিচু করে শান্ত গলায় বলল, দুঃখিত, আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারিনি। দ্বিতীয়বার এমন ভুল আর হবে না। এইটুকু বলে সেখান থেকে দ্রুত সরে গেল চাঁদনি। তারপর কিছু একটা সামনে এগিয়ে ড্রয়িং রুমের কাছে আসতেই দেখল শিরামণি বেগম দ্রুত হেঁটে সেই দিকে আসছেন। ওর আর বুঝতে বাকি রইল না, এতদিন পর ছেলে এসেছে, তাই তার কাছে হয়তো এভাবে ছুটে আসছেন তিনি। সে তাই তার যাওয়ার মাঝে বাধ্য না ঘাটিয়ে কিছুটা সরে দাঁড়ালো, বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই শিরামণি বেগম উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন,
শ্রাবণ, তোমার উপর আমি বড্ড রেগে আছি। এভাবে না জানিয়ে না বলে কেউ আসে? তুমি জানো যখন বাসায় থেকে কাজের লোকেরা ফোন করে বলল তুমি এসেছো, তখন আমি কতটা ঘাবড়ে গিয়েছিলাম। অন্তত একটি ফোন করেও তো আসতে পারো নাকি? মাকে এইভাবে পেরেশানিতে রাখতে খুব ভালো লাগে তোমার, তাই না? শ্রাবণ নামটা শোনার সাথে সাথে রাগে ফায়ার হয়ে গেল। শ্রাবণ নামটা শোনার সাথে সাথে রাগে ফায়ার হয়ে পেছনের দিকে ঘুরে তাকালো চাঁদনি। এই নামটার প্রতি তার এতটাই ঘৃণা সৃষ্টি হয়েছে যে এই নামটা শোনার সাথে সাথে যেন সারা শরীর জ্বলে উঠছে রাগে। সে পেছনের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে সামনের দিকে তাকিয়ে থাকে। তখনই শ্রাবণ তার মায়ের কাছে এসে মাকে গলা জড়িয়ে ধরে দুষ্টু হেসে বলে, জানি আসলে বুঝি তোমাকে এইভাবে সারপ্রাইজ দিতে পারতাম আম্মু। নিচের দিকে তাকিয়ে দেখো এবার তোমার কত কিউট লাগছে, এত ভীতু খুশির চেহারা সম্মিষ্ট। চুপ করো পচা ছেলে, আর মায়ের রাগ ভাঙাতে হবে না মিষ্টি মিষ্টি কথা বলে। আর কখনো এমন করবে না, বুঝলে? ইয়েস মাই ডিয়ার মাদার, আর কখনো এমন করব না। এবার হ্যাপি? ওর কথার উত্তরে শ্রাবণী ওকে বুকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু এঁকে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ মা ছেলের মাঝে এইভাবে ভালোবাসা দেওয়া নেওয়া চলল। তারপর শ্রাবণ হাত ধরে নিয়ে চাঁদনির সামনে এগিয়ে এসে মৃদু হেসে বলল, চাঁদনি, ও আমার একমাত্র ছেলে শ্রাবণ। এতদিন বিদেশে ছিল ডাক্তারি শেষ করার জন্য। আর শ্রাবণ, এ হলো চাঁদনি, যার কথা তোকে আমি ফোনে বলেছিলাম। ওর সাথে পরিচয় হয়ে নাও, ও অনেক মিষ্টি একটা মেয়ে। ওনার কথার উত্তরে শ্রাবণ বাঁকা হাসলো। তারপর নিজের মাথার চুলগুলোর মাঝে হাত বুলিয়ে হাত বাড়িয়ে দিলেন। হাই মিস চান্দু, আই মিন চাঁদনি, আপনার সাথে তো অলরেডি আমার স্পেশাল পরিচয় হয়ে গেছে, তবু আবার নতুন করে পরিচয় দিচ্ছি। আমি শ্রাবণ, অনলি আইনা মাস্টার শ্রাবণ। আর আপনি? ওর কথার উত্তরে চাঁদনি কিছুই বলল না, দাঁত কিরমির করে রাগে চোখে তাকিয়ে রইল ওর দিকে। এই মুহূর্তে ইচ্ছা করছে ওর গলা টিপে মেরে ফেলতে। শ্রাবণ নামটার উপর এতটাই ঘৃণা সৃষ্টি হয়েছে তার মনে, কিন্তু চাঁদনি সেটা করবে না। তাই কোনো প্রকার উত্তর না দেই সেখান থেকে দৌড়ে নিজের রুমে চলে গেল। ওরা এমন আচরণে বেশ অবাক হলেন শ্রাবণী বেগম। শ্রাবণ, চাঁদনি এইভাবে নিজের রুমে চলে গেল কেন? তুমি তার সাথে পরিচিত হতে চাইলে কিন্তু কোনো উত্তর দিল না। সত্যি করে বলো তো কী করছো তুমি ওর সাথে? শ্রাবণী বেগম এমন প্রশ্নে মাথায় চুলকাতে লাগলো শ্রাবণ। তারপর মাথা নিচে করে মিনমিন করে বলল, আসলে আম্মু, আমি বাসায় পৌঁছে দেখি ও আমার সিক্রেট রুমে প্রবেশ করেছে। তাই ভেবেছিলাম চোর হবে হয়তো, ওকে ধরে চোর চোর বলে চিৎকার করে উঠছিলাম। তাই হয়তো রাগ করেছে, আমার সাথে কথা না বলে চলে গেছে। ওর এমন কথাই শ্রাবণী বেগম ওর মাথায় একটা ঠাস মেরে বলে, এত বড় হয়ে গেছিস এখনো বুদ্ধিশুদ্ধি বলে কিছু হলো না? বলে এতদিন বিদেশ থেকে এত ডাক্তারি পড়াশোনা করে লাভটা হলো কি? এখনো তো সে বাচ্চারাই আসো। তুমি কি কখনো শোধরাবে না শ্রাবণ? তোমাকে তো আমি ফোনে সব স্পষ্টই বলেই দিয়েছি, তবুও তুমি ওর সাথে কেন এমনটা করলে? জানো তো ও কতটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। যাও ওর কাছে গিয়ে সরি বলে আসো, আমি যেন আর কখনো এমন দুষ্টামি করতে না দেখি। আম্মু, এটা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। আমি কতদিন পর দেশে ফিরেছি বলো তো, আর তুমি কি না আসার সাথে সাথে আমাকে ওই অচেনা মেয়ের জন্য বকছো? এই তোমার ভালোবাসা? মনে হচ্ছে তুমি আমাকে পর করে দিয়েছো ওকে পেয়ে। কথাটা বলেই মুখটা ছোট করে ফেললো শ্রাবণ। বাচ্চাদের মতো গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। ওর এই অবস্থা দেখে মুচকে হাসলেন শ্রাবণী বেগম। ওর কাছে এগিয়ে এসে গলাটা টেনে ধরে বললেন, তুমি সত্যিই আর বড় হলে না, এখন আমার সেই ছোট্ট খোকাটাই রয়ে গেলে। এত দুষ্টামি কোথায় থেকে আসে শুনি? যাওয়ার গাল ফুলিয়ে থাকতে হবে না, আমি তোমাকে বেশ ভালোবাসি। কথাগুলো শুনতেই একগাল হেসে আম্মুকে জড়িয়ে ধরল। তারপর কিছুক্ষণ আর কিছু কথা বলে নিজের রুমে চলে গেল ফ্রেশ হতে। জানালা ধরে দাঁড়িয়ে রাগীভাবে বাইরের দিকে তাকিয়ে আছে চাঁদনি। এই মুহূর্তে তার সারা শরীর রাগে যেন জ্বলে উঠছে। শ্রাবণকে সামনে পেলে হয়তো খুন করে ফেলবে সে। সে ভালো করেই জানে এই শ্রাবণ নামটা ছেলেটা আর অন্য কেউ নয়। রূপ পাল্টে ওই ভ্যাম্পায়ার শ্রাবণে এসেছে আবার তাকে ভালোবাসার ফাঁদে ফেলে ওই ভ্যাম্পায়ার শ্রাবণে এসেছে আবার তাকে ভালোবাসার জালে ফেলে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু চাঁদনি আর সেই ফাঁদে পা রাখবে না। সে নিজেকে গুটিয়ে নিয়েছে, নিজেকে প্রস্তুত করেছে প্রতিশোধ নেওয়ার জন্য। শুধু যে সে তার সাথে ধোঁকাবাজি করেছে তা নয়, তার দাদি এবং বাবাকেও নৃশংসভাবে হত্যা করেছে ওই শ্রাবণ। সে কখনোই শ্রাবণকে ক্ষমা করবে না। নিজের হাতে তাকে
খুন না করা অবধি শান্তি নেই ওর মনে। কথাগুলো ভাবছে আর রাগে আগুনে জোর জোর করে নিঃশ্বাস ফেলছে চার। তখনই দরজার কারো টোকা দেওয়ার শব্দে সেদিকে ফিরে তাকায় সে। ওকে তাকাতে দেখেই শ্রাবণ হুট করে ঘরের মধ্যে ঢুকে পড়ে আর এক নাগারে বলতে শুরু করে, হাই মিস চান্দু, আপনার উপর আমার বড্ড রাগ। কারণ আমি আসার পর থেকেই দেখছি আম্মু আমার চাইতেও আপনাকে বেশি পারিশ্রমিক দিচ্ছে, বেশি ভালোবাসছে, যেটা আমার মোটেও সহ্য হচ্ছে না। তবুও মেনে নিচ্ছি। সে যাই হোক, আমি ভুলবশত আপনার চোর মনে করে চিৎকার চেঁচামেচি করছি, সেই জন্য আই এম সরি। আশা করি আপনি আমায় ক্ষমা করে দিয়েছেন। অবশ্যই আমার মতো একটা কিউট ছেলের উপর কেউ রাগ করে থাকতে পারে না। কি বলেন, ঠিক বলছি না? এক নাগারে কথাগুলো বলে থামলো শ্রাবণ, কিন্তু ওর কথার যেন একটাও চাঁদনি কানে পর্যন্ত পৌঁছায়নি। সে তো ওকে দেখা মাত্রই রাগে ফায়ার হয়ে গেছে। সে দ্রুত ছুটে এসে আচমকর কলার চেপে ধরে, তারপর যাকে রাগে গলায় দাঁত কিরমির কিরমির করে বলে, কি ভাবছেন আপনি? আপনি যখন যেই রকম খুশি আমার সামনে এসে আমাকে ভোলানোর চেষ্টা করবেন আর আমি ভুলে যাব? আমি ভালো করেই জানি গতবারের মতো এবারও আপনি নতুন রুমে এসেছেন আমার সামনে নতুন করে আমায় ধোকা দিতে, কিন্তু এইবার আপনি সফল হতে পারবেন না। আপনাকে এইবার আমার হাতে মরতেই হবে। আপনি শুধু আমাকে ধোকা দেননি, আমার বাবা এবং দাদিকেও নৃশংসভাবে মেরে ফেলেছেন। আমি আপনাকে কখনোই ক্ষমা করব না শ্রাবণ। আপনাকে ঘৃণা করি। পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কাউকে ঘৃণা করে থাকি তাহলে সেটা আপনি। আপনার নামটা শুনলেই শরীরে ঘিন ঘিন করে ওঠে আমার। আপনাকে আমি এখনই খুন করব। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কথাগুলো বলে কলার থেকে হাত ছড়িয়ে শ্রাবণ গলা চেপে ধরে চাঁদনি। শরীরের সমস্ত শক্তি দিয়ে ওর গলা টিপে ধরার চেষ্টা করলো, কিন্তু ওর শক্তিতে শ্রাবণের তেমন কিছুই হলো না। তবে গলায় বেশি ব্যথা পাওয়ায় ওকে ঝাড়ি মেরে কিছুটা দূরে সরিয়ে দিল। তারপর গলায় হাত দিয়ে কাশতে কাশতে বলল, প্রথমে তো আমি আপনাকে চোর ভেবেছিলাম, কিন্তু আপনি তো চোর নন, একজন খুনি। আপনি একজন ডাইনি। ও আম্মু গো, এ আমি কোথায় এসে ফেসে গেলাম? আম্মু, এই চান্দু ডাইনির হাত থেকে আমাকে বাঁচাও। এই চান্দু আমাকে মেরে ফেললো আম্মু। কথাটি বলতে বলতে রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল শ্রাবণ। ওকে বেরিয়ে যেতে দেখে চাঁদনি সেখানেই ফ্লোরে বসে পড়ল, তারপর কান্না করতে লাগলো। সে ভালো করেই জানে এটা সেই ভ্যাম্পায়ার কিং শ্রাবণ। সে আবারও নতুন রূপ নিয়ে এসেছে তাকে ভোলানোর জন্য, আর এবার এত বেশি নাটক সাজিয়েছে যে কোনোভাবে চিনতে না পারা যায় তার আসল রূপটা। কিন্তু চাঁদনি আর ভুলবে না। সে যেইভাবেই হোক এবার শাস্তি দিয়ে ছাড়বে ওকে। নিজেকে শক্ত করে নেয় সে। উঠে দাঁড়িয়ে বিছানার পাশে চলে যায়। বিছানার পাশে টেবিলের উপর থাকা ফলের ঝুড়ি থেকে ছুরি হাতে নেয়। তারপর ছুরিটাকে ভালো করে দেখে নিয়ে পা বাড়ায় বাইরের দিকে। শ্রাবণ তার মায়ের কাছে ছুটে এসে পাশে বসে, হাঁপাতে হাঁপাতে বলে, আম্মু, তোমার ধারণাই ঠিক। ওই মেয়েটির সাথে এমন কি হয়েছে যার কারণে সে এতটা চুপচাপ থাকে? তার মাঝে বিশাল বড় একটি রহস্য লুকিয়ে আছে। তোমার ধারণাই ঠিক। তুমি জানো কিছুক্ষণ আগে সে আমাকে খুন করতে চাচ্ছিল, এমনভাবে গলা চেপে ধরেছিল যে আজকে আমাকে খুন করেই ছাড়বে। বুঝলাম না আমার নামটা কেন এত বেশি ঘৃণা করছে। বারবার আমার নাম ধরে এমনভাবে কথা বলছিল যেন আমাকে সে আগেই চিনেছে। ওর কথার উত্তরে শ্রাবণী বেগম কিছু বলবেন তার আগেই তিনি খেয়াল করলেন শ্রাবণের পিছনে চাঁদনি দৌড়ে আসছে, হাতে তার ধারালো ছড়ি। ব্যাপারটা খেয়াল হতেই যেন বুকের মাঝে ধপ করে উঠল ওনার। তিনি লাফিয়ে উঠে গিয়ে চাঁদনির হাত ধরে ফেললেন। ওর হাত থেকে ছড়িটা কেড়ে নিতে চান, কিন্তু চাঁদনির রাগে দাঁত কিরমির করে কান্না করতে করতে বলে, আজ আপনাকে আমি মেরে ফেলবো। আপনি আমার জীবনটা শেষ করে ফেলেছেন। আমি আপনাকে ছাড়বো না। আর কোনো রূপে এসে আমাকে ভোলাতে পারবেন না। আপনার কোনো রূপে আর গ্রহণ করব না। কথারে বলেই শরীরের সমস্ত শক্তি দিয়ে এগিয়ে আসার চেষ্টা করলো চাঁদনি। তখনই তাল সামলাতে না পেরে সজোরে ওর গালে একটা থাপ্পড় বসিয়ে দেন শ্রাবণী বেগম। ধমক দিয়ে বলেন, হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে বলে, পাগল হয়ে গেছে তুমি? কি করতে চাচ্ছ এইসব? আমার একমাত্র ছেলেকে মেরে ফেলার জন্য কি তোমাকে আমি এইখানে ভালোবেসে নিয়ে মেয়ের মতো করে নিয়ে এসেছি? এই আমার ভালোবাসার প্রতিদান? ওনার থাপ্পড় এবং ধমক খেয়েও দমে যায় না চাঁদনি। সে দাঁত কিরমির করতে করতে বলে, আপনি ভুল করেছেন। উনি আপনার ছেলে নয়, উনি একজন বহুরূপী, একজন ভ্যাম্পায়ার কিং। উনি আমার পুরো পরিবার শেষ করে দিয়েছে, পুরো এলাকা মরুভূমি বানিয়ে দিয়েছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে। এখন আবার নতুন রূপ নিয়ে এখানে এসেছে সবাইকে মারার জন্য। ওকে সুযোগ দেন না।
শেষ করে দেবে এখনই। ওর কথা শুনে যেন প্রচুর রাগ হয় শ্রাবণী বেগম। তিনি ধমক দিয়ে বললেন, চুপ করো স্টপিট, আর একটা কথাও বলবে না। তখন থেকে কী সব আবল তাবল বকছো এইসব? তোমার কি মাথা ঠিক আছে? এমন পাগলামন মানে কি? ও আমার ছেলে শ্রাবণ, ওকে আমি কোলে পিঠে করে মানুষ করছি। ও কেন আমাদের মারবে? কারণ ওনার নাম শ্রাবণ। এই নামটা কোনো মানুষের হতে পারে না। এই নামটা শয়তানের, বহুরূপী পিশাচের, একজন ভ্যাম্পায়ার কিনের। আর সেটা আর কেউ নয়, এই লোকটাই আমি জানি। আমি ওকে ছাড়বো না, আজকে আমি ওকে শেষ করেই ফেলবো। কথাটা বললেই আবারও শ্রাবণীর দিকে এগিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো চাঁদনি। তখনই শ্রাবণী বেগম আবার একটি থাপ্পড় দিয়ে দিলেন ওর গালে। এবার থাপ্পড়টা এত জোরেই দিয়েছেন যে চাঁদনির ঠোঁট কেটে রক্ত বেরিয়ে গেল। সে মুখ থুপড়ে আছড়ে পড়ল ফ্লোরে। আর শরীর অসুস্থ ক্লান্ত থাকায় জ্ঞান হারালো সে। ওকে জ্ঞান হারাতে দেখেও শ্রাবণী বেগম মায়া হলো না, বরং সে ভীষণ ক্ষেপে আছে। তার একমাত্র ছেলেকে চোখের সামনে খুন করতে যাচ্ছিল এই মেয়েটি। যে কোনো মায়ে ক্ষেপে যাবে নেতে। শ্রাবণী বেগম ভীষণ ক্ষিপ্ত স্বরে বলে উঠলেন, কে কোথায় আসো? এই মেয়েটাকে এখান থেকে নিয়ে গিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে আসো। এর এখানে কোনো জায়গা নেই। আমি নিজের মেয়ের মতো ভালোবেসে এখানে থাকতে দিয়েছি, খেতে দিচ্ছি, আর ও আমার ছেলেকে আমার সামনে আঘাত করার চেষ্টা করে। এর কোনো দরকার নেই আমার। দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ওনার কথার উত্তরে কাজের লোকগুলো এগিয়ে আসতে নিলে শ্রাবণ সরে সামনে বাধা হয়ে দাঁড়ায়। ওর মার দিকে তাকিয়ে বলে, দাঁড়াও আম্মু, এইভাবেই মেয়েটাকে এখান থেকে তাড়িয়ে দিও না। আমি একজন সায়েন্টিস্ট, ভালোভাবে বুঝতে পারছি মেয়েটা এমন কোনো মানসিক সমস্যা আছে যার কারণে সে আমার উপর এইভাবে অ্যাটাক করেছিল। ওর কথার উত্তরে শ্রাবণী বেগম চাঁদনির দিকে একবার তাকালেন। কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভেবে আবার বলে উঠলেন, সে যাই হোক না কেন, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। ওই ছুরি দিয়ে তোমার উপর আঘাত করতে চেয়েছিল, পরবর্তীতে এমন কিছু করবে যার কোনো গ্যারান্টি নেই। আমি এখান থেকে হাসপাতালে রেখে আসব, এখানে থাকার কোনো দরকার নেই। প্লিজ আম্মু, আমাকে একটিবার চেষ্টা করে দেখতে দাও না। তারপর তোমার যেটা খুশি সেটা করো। আমি ওকে একটিবার পরীক্ষা করে দেখতে চাই ও এমন কেন করলো, আসলে ওর পিছনে এমন কোনো রহস্য আছে কি না। ওর কথার উত্তরে শ্রাবণী বেগম কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ওর দিকে তাকিয়ে করুণ গলায় বললেন, তুমি আমার একমাত্র ছেলে শ্রাবণ, তোমাকে অনেক কষ্ট করে বড় করেছে আমি। সামনে তোমার জন্য এমন বিপদ দেখে আমি চুপ থাকতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তোমায় আমি একটা সুযোগ দিচ্ছি, যা পরীক্ষা করার দ্রুত করো। তারপর ওকে আমি অন্য কোথাও পাঠিয়ে দেব, এখানে আর রাখবো না। নিজের চোখের সামনে ছেলের এত বড় শত্রুকে ঘুরতে দেখতে পারি না। ও তোমার ক্ষতি করে ফেলবে ওকে এখানে রাখলে। আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি যেমনটা বলছো তেমনটাই হবে। এখন প্লিজ আমাকে একটু নিজের কাজ করতে দাও। কথাটি বলেই চাঁদনির কাছে চলে গেল শ্রাবণ। তারপর ওকে কোলে তুলে নিয়ে চলে গেল রুমে। ওকে নিয়ে গিয়ে একটি বোর্ডিংয়ের চেয়ারে বসিয়ে দিল। তারপর কাউকে একটা ফোন করে কিছু একটা আনতে বলল খুব দ্রুত। 15 মিনিটের মাঝে একটি লোক এসে একটি ইঞ্জেকশন বক্স দিয়ে গেল, সাথে কিছু প্রয়োজনীয় মেশিন। সেগুলো নিয়ে চাঁদনির কাছে চলে গেল। ওর মাকে সামনে দাঁড় করিয়ে রেখে একটি ইঞ্জেকশন পুশ করলো চাঁদনির হাতে। তারপর ওর শরীরে বেশ কিছু একটা জায়গায় যেন মাথা ও হাতে কিছু মেশিনে প্যান্টে লাগিয়ে দিল। তারপর ওর সামনে একটি চেয়ার নিয়ে এসে বসে ওর চোখের উপর হাত ঘুরিয়ে বলল, চাঁদনি, চাঁদনি, আমি জানি তুমি আমার কথা শুনতে পাচ্ছ। আমি তোমাকে তোমার অতীতের স্মৃতি নিয়ে যেতে চাই, জানতে চাই তোমার সাথে কি হয়েছিল। তুমি আমাদের সব কিছু বলো। শ্রাবণটাকে, যাকে তুমি এতটাই ঘৃণা করো। ওর কথার উত্তরে চাঁদনির মাথায় এইদিকে ওইদিকে করতে লাগলো, কিন্তু চোখ খুলল না। তারপর মৃদুকণ্ঠে বলল, শ্রাবণ, শ্রাবণ আমার স্বামী, আমার জীবনের প্রথম ভালোবাসা শ্রাবণ। এইটুকু বলে চুপ করে গেল চাঁদনি। ওর কথা শুনে বেশ অবাক হলো শ্রাবণ এবং শ্রাবণী বেগম। দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর আবারও শ্রাবণ ওর চোখের সামনে হাত ঘুরিয়ে প্রশ্ন করলো,
তাহলে তুমি তাকে ঘৃণা করো কেন? কেন মারতে চাও তাকে? বলো, কি হয়েছিল তোমার সাথে? তুমি হাসপাতালে পৌঁছালে কিভাবে? ওর কথার উত্তরে চাঁদনির চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে চোখ বন্ধ করে কান্না জড়িত কণ্ঠে বলল, শ্রাবণ আমাকে ধোঁকা দিয়েছে। সে আমাকে ভালোবাসেনি। সে তো আসলে কোনো মানুষ নয়, সে একজন ভ্যাম্পায়ার। ভ্যাম্পায়ার রাজ্যের রাজা সে। সে আমাকে ভালোবাসার প্রবল দেখিয়ে আমার পুরো এলাকার সবাইকে রক্ত চুষে মেরে ফেলেছে। আমার বাবা এবং দাদিকেও অনেক ভালোবাসতাম। আমার বাবা এবং দাদি তাকে অনেক ভালোবাসতো, কিন্তু তাদেরকেও ছেড়ে কথা বলেনি। তাদেরকে রক্ত চুষে মেরে ফেলেছে। আমি তাকে এতটাই বিশ্বাস করেছিলাম যে সে ভ্যাম্পায়ার হওয়া সত্ত্বেও তাকে আমি অসম্ভব ভালোবেসেছিলাম। সে আমার বিশ্বাস ভেঙে দিয়েছে, আমাকে খুন করার জন্য নিয়ে গেছিল ভ্যাম্পায়ার রাজ্যে। আমি জানি না আমি সেখান থেকে কিভাবে বেঁচে ফিরছি, কিভাবে হাসপাতালে পৌঁছাইছি, কিন্তু আমি শ্রাবণকে ছাড়বো না। ওকে নিজের হাতে শেষ করব। ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এইটুকু বলে আবারও চুপ করে গেল চাঁদনি। ওর কথা শুনে যেন কিছুই ঢুকছে না শ্রাবণ এবং শ্রাবণী বেগমের মাথায়। তারা দুজনেই শুধু অবাকের উপর অবাক হচ্ছে। শ্রাবণ সময় নষ্ট করলো না, আবার ওকে প্রশ্ন করতে লাগলো একের পর এক। আর চাঁদনি চোখ বন্ধ করে রেখেই একের পর এক সব প্রশ্নের উত্তর দিতে লাগলো। এইভাবে ওর সাথে ঘটে যাওয়া প্রত্যেকটা ঘটনা একে একে বলে ফেললো সে। তারপর একাই ঘুমিয়ে পড়ল। সব কিছু শোনার পর শ্রাবণী বেগম ঝাঁঝালো গলায় বলে উঠল, হোয়াট লনসেন্স! ভ্যাম্পায়ার বলতে পৃথিবীতে কিছু আছে নাকি? এই মেয়েটি কখন থেকে যা তা বলেই যাচ্ছে, আর তুমি সেগুলো শুনছো? আমাদের বোকা বানাচ্ছে। এই তোকে বলেই ওনাকে থামিয়ে দিয়ে শ্রাবণ বলে উঠল, চুপ করো আম্মু। ও যেই সব কথা বলেছে তার একটাও মিথ্যা নয়, সবগুলো সত্যি কথা। কারণ এই অবস্থায় কখনো মিথ্যা কথা বলতে পারে না। ওর সাথে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো বলছে ও। সোফার উপর গাল ফুলে প্রচুর রাগ নিয়ে বসে আছেন শ্রাবণী বেগম। ওনাকে অপহৃত হলে বুঝিয়ে চলছে শ্রাবণ, কিন্তু কোনোভাবেই যেন সে তার ছেলেকে মানতে নারাজ। কারণ সে কিছুতে বিশ্বাস করতে পারছে না যে ভ্যাম্পায়ার বলতে পৃথিবীতে কেউ থাকতে পারে, আর সেই ভ্যাম্পায়ার নামে পৃথিবীতে এত নাম থাকতে তার ছেলের নামই হবে। সে শুধু একটা কথাই বলে যাচ্ছে, এই মেয়েটি আর তার বাড়িতে কোনো জায়গা নেই। যে মেয়ে কিনা তার খেয়ে তারপরে তার ছেলেকে খুন করার জন্য উঠে পড়ে লেগেছে। দেখো শ্রাবণ, আমাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। আমি আর এই মেয়েকে এখানে দেখতে চাই না। তোমার চাইতে আমি আরও বেশি মায়া করে ওকে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু তার ফল পেয়েছে গেছি। সে আমার চোখের সামনে তোমাকে মারতে চেয়েছিল। আমি মা হয়ে এটা কিভাবে মেনে নিই বলো? সেটা একটা উদ্ধার, তার জায়গা এখানে নয়। ওনার কথার উত্তরে বেশ বিরক্ত হয় শ্রাবণ। সে ওনার কাছে এগিয়ে এসে ওনার পায়ের কাছে বসে, ওনার হাত দুটি নিজের হাতের মুঠে নিয়ে বলে, আম্মু, এই মেয়েটাকে তুমি বিশ্বাস না করতে পারো, কিন্তু নিজের ছেলেকে তো বিশ্বাস করো বলো। আম্মু, এই মেয়েকে তুমি বিশ্বাস নাই করতে পারো, কিন্তু নিজের ছেলেকে তো বিশ্বাস করো বলো। আমি তোমাকে বলছি, এই মেয়েটি যা বলছে তার কোনো কিছুই মিথ্যা নয়, সব কিছুই সত্য ঘটনা। তোমার মতো আমি বিশ্বাস করতে পারছি না ভ্যাম্পায়ারের ব্যাপারটা, কিন্তু তাই বলে তো আমি সত্যিকারের মিথ্যা প্রমাণ করতে পারি না। হয়তো মেয়েটি একটু বেশি ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, তাই ভ্যাম্পায়ার মনে করেছে। হয়তো সেটা অন্য কিছু ছিল। জ্ঞান ফিরতে দাও, ওর থেকে আমি সব কিছু জেনে নেব। ততক্ষণ আমাকে সময় দাও। এটা আমার জীবনের প্রথম কেস। তুমি কি চাও তোমার ছেলে প্রথমেই হাল ছেড়ে দিক? ওর কথার উত্তরে এবার কিছুটা শান্ত হলেন শ্রাবণী বেগম। ওর মুখের দিকে তাকিয়ে গভীর গলায় বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার সব কথাই আমি মেনে নিচ্ছি শ্রাবণ, কিন্তু তুমি আমাকে একটা কথা বোঝাও। ওই মেয়েটি যে বারবার বলল সে বিবাহিত, তার ভ্যাম্পায়ার কিন্টের সাথে বিয়ে হয়েছিল, তার আবার অনেক দিন আগে। এইটুকু বলেই থামলেন উনি। ওনাকে থামতে দেখে শ্রাবণ মাথা নেড়ে সায় দিয়ে বলে, হ্যাঁ, সে এই কথা বলেছে, তার হয়তো সত্যিই বিয়ে হয়েছিল। কিন্তু এটা কেন জিজ্ঞাসা করছে আম্মু? ও যদি সত্যি বিয়ে হয়ে থাকতো আর এতদিন সংসার হয়ে থাকতো, তাহলে অবশ্যই ও এতদিন পর্যন্ত কুমারী থাকতে পারতো না। আমি ওর চিকিৎসার সময় ওকে ভালোভাবে চেক আপ করেছি। ও এখনও পুরোপুরি কুমারী, এখন অবধি কোনো পুরুষের স্পষ্ট হয়নি। এটা কিভাবে সম্ভব? ওনার কথার উত্তরে এবার বেশ চিন্তিত হয়ে গেল শ্রাবণ। সে নিচ থেকে উঠে সোফায় উঠে বসলো, গালে হাত দিয়ে বসে রইল।
ওকে চিন্তিত দেখে শ্রাবণী বেগম বলে উঠল, আমি তোমাকে বারবার বলছি শ্রাবণ, ওই মেয়েটি এখানে থেকে সায় দিও না, আমার কিছু ভালো লাগছে না। তুমি আমার একমাত্র ছেলে, ও যদি পরবর্তী তোমার উপর এমন অ্যাটাক করে তাহলে আমি কি করব বলো? আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। এত সুন্দর মিষ্টি একটা মেয়ে, তার যদি এতদিন আগে বিয়ে হয়ে থাকে আর তার কথা মতো সে স্বামীকে অসম্ভব ভালোবাসতো, তাহলে তার কোনো ফিক্রেসি রিলেশন হবে না। এটা কিভাবে মেনে নেব বলো? ওনার কথার উত্তরে শ্রাবণ কিছু বলবে তার আগে পাশ থেকে পায়ের শব্দ শুনে সেই দিকে ফিরে তাকালো ওরা। দেখে চাঁদনি দাঁড়িয়ে আছে, তার চোখে ছলছল করছে পানিতে, হয়তো এখনই কান্না করে দিবে। ওদের নিজের দিকে তাকিয়ে দেখে চাঁদনি সেখানে ধপ করে বসে পড়ে, মাথা নিচু করে বসে থাকতে সেখানে। ওকে এইভাবে বসে পড়ে দেখে শ্রাবণ এবং শ্রাবণ দুজনে উঠে দাঁড়ায়, এগিয়ে যায় ওর কাছে। তখনই চাঁদনি কান্না করে বলে ওঠে, আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি ভুল বুঝে আপনার উপর আঘাত করতে গিয়েছিলাম। আসলে এই নামটার প্রতি আমার মনে এতটা তীব্রতা সৃষ্টি হয়েছে যে এই নামটা কারোর সাথে শুনলে তাকে বিষের মতো মনে হয় আমার। আমি কখনো চাইনি আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো কারোর সামনে আসুক, কারণ আমি আগে থেকে জানতাম এই কথাগুলো কেউ বিশ্বাস করবে না। তাই সবাই এতবার জিজ্ঞাসা করার পরেও আমি কাউকে বলিনি। আসলে এগুলো বিশ্বাস করার মতো কোনো কথাই নয়। প্লিজ আপনারা আমার ক্ষমা করে দিবেন, আমি এখান থেকে চলে যাচ্ছি। কথাগুলো বলেই ওঠে দাঁড়ায় চাঁদনি, তারপর নিজের রুমের দিকে হাঁটা শুরু করে। তখনই শ্রাবণী বেগম পেছন থেকে তাকে ডেকে বলে, দাঁড়াও চাঁদনি, তুমি ওইদিকে কোথাও যাবে না, এই দিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। ওনার কথার উত্তরে চাঁদনি থমকে দাঁড়ায় ঠিকই, কিন্তু ওনার কাছে এগিয়ে আসে না, কিছুই বলে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। ওকে এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাত ধরে নিজের পাশে নিয়ে এসে সোফার উপর বসান। তারপর সামনাসামনি বসে ওর হাতটা নিজের হাতে নিয়ে শক্ত গলায় বলে, দেখো চাঁদনি, আমি তোমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবো বলে এখানে নিয়ে এসেছিলাম, কিন্তু তুমি আমার চোখের সামনে আমার ছেলেকে আঘাত করার চেষ্টা করেছো বলে আমি এতটা রেগে গিয়েছিলাম। আমার জায়গায় যে কোনো মা থাকলে হয়তো এমনটাই করতো। সে যাই হোক, তুমি সত্যি করে বলো, আসলে তুমি চোখ বন্ধ রেখে তখন যে কথাগুলো বলছো সেগুলো কি সত্যি, নাকি ওগুলো সবই তোমার কল্পনা ছিল? ওনার কথার উত্তরে চাঁদনির মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলতে থাকে। তারপর এক হাতে নিজের চোখের জল মুছে নিয়ে করুণ গলায় বলে ওঠে, আমি জানি না আমি চোখ বন্ধ করে কি বলছি আপনাদের, তবে আপনারা বিশ্বাস করুন আর না করুন, আমার জীবনের ভালোবাসার রূপ নিয়ে এমন একজন এসেছিল যে কিনা একজন ভ্যাম্পায়ার। সে এসেছিল মানুষ রূপে, আর যার নামটা আপনার ছেলের সাথে মিলে যায়। আর সেই কারণেই রেগে গিয়ে আমি ভুলবশত এই কাজটি করতে গিয়েছিলাম। আপনি আমাকে বাধা দিয়ে ভালোই করেছেন, আমি আর আপনাকে কোনো বিপদের কারণ হতে চাই না, আমায় যেতে দিন। শোনো চাঁদনি, সত্যি বলতে যদিও তোমার একটা কথা বিশ্বাস হচ্ছে না, আমার সব কিছু তোমার কল্পনায় সাজানো মনে হচ্ছে, কিন্তু তবুও কেন জানি তোমার চোখের দিকে তাকিয়ে কথাগুলো বিশ্বাস করতে মন চাচ্ছে। আমি তোমাকে আর একটা সুযোগ দিতে চাই, তুমি এখানে থাকতে পারো, কিন্তু আমার কাছে প্রমিস করো আমার ছেলের ওপর আর কোনো রকম অ্যাটাক করার চেষ্টা করবে না তুমি। চাঁদনি মুখে কিছু বলে না, ওনার হাত দুটোকে দুই হাত ধরে শুধু মাথা নাড়িয়ে সায় দেয়। ওর থেকে সায় পেয়ে কিছুটা শান্ত হন শ্রাবণী বেগম। তারপর চাঁদনি আর কোনো কিছুই বলে না, নিজের রুমে চলে যায়। এতক্ষণ পাশে দাঁড়িয়ে সব কিছুই শুনল শ্রাবণ, কিন্তু কিছুই বলল না। ওকে চলে যেতে দেখে সে নিজের মায়ের কাছে এসে বসে, আলতো করে জড়িয়ে ধরে বলে, আমার আম্মু পৃথিবীর সবচাইতে বেস্ট আম্মু, অনেক অনেক ভালোবাসি আম্মু। তুমি জানো না তুমি আমার কত বড় উপকার করলে। আমি যেভাবে হোক এই মেয়েটার সকল রহস্য খুঁজে বের করব। সে আসলেই সত্যি বলছে নাকি সবই তার কল্পনা সেটাও বের করে ছাড়বো। আমাকে শুধু কিছুদিন সময় দাও। সেটা ঠিক আছে, কিন্তু সবসময় সাবধানে থাকবি। ওই মেয়েটাকে এখানে রাখলেও আমি কিন্তু এখন আর তাকে পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। তোর সিকিউরিটি সবার আগে আমার কাছে, আর ওর থেকে সব সময় নিরাপত্তা বজায় রাখবি। রাত 2:35। অনেকক্ষণ বিছানায় শুয়ে না ঘুমিয়ে ছটফট করার পর সবে মাত্র ঘুমিয়েছে চাঁদনি। চারিদিকে একদম নিরিবিলি নিস্তব্ধ, কোনো দিকে কোনো কিছু একটু শব্দও নেই। রুমটার দরজা জানলা সব কিছু বন্ধ করা, তাই রুমের মাঝে ফ্যানের শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। রুমের মাঝে শুধু টিপ টিপ করে ডিম লাইট জ্বলছে,
তার মৃদু আলোতেই সব কিছু আপসা আপসা দেখা যাচ্ছে, কিন্তু পাশের রুমের ল্যাপটপের সামনে বসে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে শ্রাবণ। সে চাঁদনির অনাগস্টে তার রুমের দেওয়ালের চারিপাশে 4টা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে এসেছে। সে দেখতে চায় মেয়েটার সাথে সত্যি প্যারানর্মাল কিছু আছে কি না। বেশ অনেকটা সময় বসে থেকেও তেমন কোনো কিছুই দেখতে পেল না শ্রাবণ। সে যখন ভাবলো এবার গিয়ে শুয়ে পড়বে, হয়তো তেমন কিছু নেই, তখনই তার চোখটা হঠাৎ করেই ল্যাপটপের স্ক্রিনে আটকে গেল। কারণ সে দেখলো হঠাৎ যেন চাঁদের রুমের মাঝে সব কিছুই ঘোলাটা হয়ে যেতে লাগলো। আর রুমের লাইটগুলো একবার জ্বলছে তো একবার নিভছে, এমন করতে লাগলো যেন রুমের মাঝে কিছু একটার উপস্থিতি হচ্ছে। শ্রাবণ আরও একটু মনোযোগ দিয়ে ল্যাপটপের স্ক্রিনে চোখ রাখলো। তখন সে দেখলো চাঁদের রুমে থাকা জানলাটার পর্দাগুলো অদ্ভুতভাবে নড়াচড়া করছে। একটু পর সেগুলো আপনি আপনি খুলে উড়ে এসে রুমের সিসিটিভি ক্যামেরার উপর পড়লো, আর সব কিছু অন্ধকার হয়ে গেল। মুহূর্তই যেন শ্রাবণের মনে অসম্ভব রকমের বাসা বাঁধল। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না সে। তার সারা শরীর ধর ধর করে ঘামতে লাগলো। তার পিঠের সেই দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। সে নিজের কপালের ঘামটা মুছে নিয়ে মনে মনে সাহস জগিয়ে পাশে থাকা হেডফোনটা লাগিয়ে কানে লাগিয়ে নিল। কারণ চাঁদনির রুমে কিছু হচ্ছে সেটা দেখতে না পারলেও শুনতে চায় সে। তাই সে অনেক বুদ্ধি খাটিয়ে শুধু সিসির ক্যামেরায় নয়, বরং চাঁদের রুমে বেশ কয়েকটা জায়গায় মাইক্রোফোনও লাগিয়ে এসেছে। হেডফোন কানে লাগিয়ে শুনতে পেল কেউ যেন গভীর কণ্ঠে চাঁদনির নাম ধরে বারবার ডাকছে। সেবার চোখ বন্ধ করে মনোযোগ দিয়ে সব কথা শোনার জন্য। চাঁদনি, চাঁদনি, ঘুম থেকে ওঠো, তোমার সাথে আমাদের কথা আছে, সময় আর বেশি নেই, তোমাকে নিজেকে বাঁচাতে হবে, সেই সাথে আশেপাশের লোকজনকেও। হঠাৎ ঘুমের মাঝে এমন গভীর কণ্ঠে শব্দ শুনতেই ঘুম ভেঙে যায় চাঁদনি। সে ধরফর করে উঠে বসে চারিপাশে দেখার জন্য, কিন্তু তার আশেপাশে তেমন কেউ নেই। ঘরের মাঝে টিপ টিপ করে ডিম লাইট জ্বলছে। তার আলোতে সে সামনে দেখতে পায় প্রায় 10-12টা অবয়ব দাঁড়িয়ে আছে, যারা সাধারণ মানুষের তুলনায় অনেক বেশি লম্বা। ঘটনার আকর্ষণতায় ভীষণ রকম ঘাবড়ে যায় চাঁদনি। ভয়ে চিৎকার দেওয়ার জন্য মুখ খুলতে নেয় সে। তখনই অবয়বগুলো তাকে উদ্দেশ্য করে বলে ওঠে, ভয় পেও না, চিৎকার করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না, আমরা তোমার উপকার করার জন্য এসেছি। আমরাই তোমাকে ওই ভ্যাম্পায়ার রাজ্য থেকে বের করে নিয়ে এসেছিলাম। ওদের কথা শুনে চুপ করে যায় চাঁদনি। ভয়ে নিজেকে গুটিসুটি করে গুটিয়ে নিয়ে তুলনায় কণ্ঠে বলে, কি, কিন্তু কারা আপনারা? আমরা তোমার মতো কোনো সাধারণ মানুষ নই, আমরা সবাই জিন। কিন্তু তুমি যদি আমাদের দেখে এইভাবে ভয় পেয়ে থাকো, তাহলে আমরা তোমার কোনো সাহায্য করতে পারবো না। তোমার সামনে অনেক বিপদ। জিন শব্দটা শুনেই যেন সব রকম সাহস জানালা দিয়ে পালিয়ে যায় চাঁদনির। সে না চাইতেই ভয় চোখ বন্ধ করে চিৎকার দিয়ে ওঠে। সাথে সাথে পুরো রুম স্বাভাবিক হয়ে যায়। সিসিটিভির ক্যামেরা উপর থেকে পর্দা নিচে পড়ে যায়, অবয়বগুলো সব হাওয়ায় মিলিয়ে যায়। অপর দিক থেকে শ্রাবণ সিসিটিভি ক্যামেরায় সব কিছুই স্বাভাবিক দেখেই সে দ্রুত নিজের হেডফোন খুলে দৌড়ে আসে চাঁদের রুমের সামনে। তারপর দরজায় ঠাস ঠাস করে ওর নাম ধরে ডাকতে থাকে। ওর চিৎকার চেঁচামেচিতে নিচের রুম থেকে শ্রাবণী বেগম এবং এর ঘুম ভেঙে যায়। তার বাসার সব কাজের লোকেরও। সবাই যেন যা যা রুম থেকে দৌড়ে বেরিয়ে আসে আর উপরে চলে আসে। শ্রাবণকে দেখে শ্রাবণী বেশ রেগে গলায় বলে, শ্রাবণ, এত রাতে তুমি চাঁদের রুমের সামনে কি করছো? আর ওকে এইভাবে ডাকছো কেন তুমি? ওনার কথার কোনো উত্তর দেয় না শ্রাবণ। সে আগের মতোই দরজায় জোরে জোরে ঠাস ঠাস করে চাঁদনিকে ডাকতে থাকে। ওর ডাক শুনে চাঁদনি নিজের ভয়টাকে ধরে ফেলে আশেপাশে তাকিয়ে দেখে সব কিছুই স্বাভাবিক। সে দৌড়ে গিয়ে দরজা খুলে নিজে ফ্লোরে বসে পড়ে কান্না করতে থাকে। ওকে এইভাবে বসে পড়ে কান্না করতে দেখে শ্রাবণী বেগম কিছু বলবেন তার আগে শ্রাবণ সামনে হুট করে বসে উত্তেজিত কণ্ঠে বলে, তুমি ঠিক আছো তো চাঁদনি? তোমার কিছু হয়নি তো? ওরা কি সবাই চলে গেছে? ওর এমন প্রশ্নেই চাঁদনি কিছু বলার আগে শ্রাবণী বেগম ভুরুকুচকে গভীর গলায় বলে উঠলে, ওরা মানে কাদের কথা বলছো তুমি শ্রাবণ? কারা এসেছিল এখানে? শ্রাবণ এইবারও নিজের মায়ের কোনো কথার উত্তর দেয় না, বরং সে আরও বেশি উত্তেজনা কণ্ঠে চাঁদনির হাত ধরে বলে, কিছুই হয়নি,
নিজেকে শান্ত করো চাঁদনি, ওরা এসেছিল, তারা তোমাকে সাহায্য করতে এসেছিল। আমি সব কিছুই শুনেছি, তোমার কোনো ভয় নেই, আমি আছি তোমার পাশে। আমি এর শেষ অবধি সব কিছু দেখতেও জানতে চাই। ওর এমন কথায় ভীষণ রকম অবাক হয়ে যায় চাঁদনি। তার চাইতেও বেশি অবাক হয় শ্রাবণী বেগম। প্রচুর রকম রেগে যায় সে তার মনে মনে। রাগে যেন তার শরীর জ্বলতে থাকে, যদিও সে মুখে কিছু বলে না। চাঁদনি চোখ তুলে শ্রাবণীর দিকে তাকায়, কিছু না বলে নিজের চোখের জল মুছে নিয়ে ওর থেকে হাত ছাড়িয়ে নেয়। তারপর উঠে দাঁড়িয়ে মাথা নিচু করে বলে, আমি ঠিক আছি, কিছুই হয়নি, আপনার নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। কথাটা বলেই নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয় সে। এতে যেন আরও বেশি রাগ হয় শ্রাবণী বেগম। এই মুহূর্তে তার মানে হচ্ছে চাঁদনিকে তার বাসায় নিয়ে এসে জীবনের সবচেয়ে বড় ভুল কাজটি করেছে সে। হয়তো এই মেয়ের জন্যই তার ছেলের বিপদে পড়ে যাচ্ছে। এই মুহূর্তে চাঁদনিকে নিজের চোখে বিষ মনে হচ্ছে তার। ইচ্ছা করছে এই মুহূর্তে মেয়েটাকে বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু সে জানে সে এখন এমন কিছুই করতে পারবে না। তার নিজের রাগটা সংযত করে সে। তারপর শ্রাবণের দিকে তাকিয়ে কর্কশ কণ্ঠে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? ঘুমানো বাদ দিয়ে এখানে কি করছিলে? আর ওর সাথে এত কিসের কথা তোমার? কী সব বলছিলে তোমরা? আমাকে সব কিছু খুলে বলো শ্রাবণ, আমার কিন্তু প্রচুর রকম রাগ হচ্ছে। মায়ের এমন কথায় তার দিকে ফিরে তাকালো শ্রাবণ। মুখটা ছোট্ট করে মায়ের হাতটা ধরে, তারপর তাকে নিয়ে সোজা নিজের রুমে চলে যায়। যাওয়ার আগে কাজের লোকেদের ইশারা করে যায় যার যা রুমে চলে যেতে বলে। তারপর তার মাকে নিয়ে গিয়ে সোজা নিজের রুমের খাটের উপর নিয়ে বসিয়ে দেয়। তাকে কিছু বলতে না দেই ল্যাপটপটি এসে মায়ের সামনে বসে। ল্যাপটপের সিসিটিভি ক্যামেরা ফুটেজটি অন করে দিয়ে এর মায়ের সামনে দিয়ে বলে, এটা দেখো আম্মু, তাহলে সব বুঝতে পারবে। ওর কথার উত্তরে শ্রাবণী বেগম কিছু বলল না। এক দৃষ্টিতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। তিনি দেখেন চাঁদনির রুমে ঘটে যাওয়া ঘটনাগুলো। মুহূর্তে তার মাঝে এক ভয় বাসা বাঁধে। সে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছেন না। শ্রাবণীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, এটা কি ছিল শ্রাবণ? এমন হওয়ার কারণ কি? আমি তো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আম্মু, তোমাকে আমি তখনই বলেছিলাম, আবার এখনও বলছি, ওই মেয়েটি যখন যে কথাগুলো বলেছিল তার একটাও মিথ্যা নয়। সে সব কিছুই সত্যি বলেছে। তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো একদম বাস্তব। আজ যদি এই সিসিটিভি ক্যামেরা ফুটেজ না দেখতাম আর নিজের কানে সব কিছু না শুনতাম, তাহলে হয়তো আমি এতটা বিশ্বাস করতাম না। মেয়েটির সাথে সত্যি প্যারানোর কিছু আছে, ওকে আমাদের সাহায্য করা উচিত। ওর এমন কথাই যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন শ্রাবণী বেগম। তিনি ল্যাপটপটি নিজের কাছ থেকে নিচে নামিয়ে রেখে দাঁড়িয়ে কনকশ গলায় বললেন, কোনো দরকার নেই, আমি কালকেই ওই মেয়েকে অন্য কোথাও পাঠিয়ে দেব। এখানে আর থাকা তার কোনো দরকার নেই। সত্যি যদি এসব সত্যি হয়ে থাকে তাহলে তো একদমই না। ওর জন্য আমি চাই না তুমি বিপদে পড়ো। আম্মু, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। একটু নিষ্পাপ মেয়ে এইভাবে বিপদে পড়েছে, তার পুরো পরিবারকে হারিয়েছে, আর আমি যদি সব কিছু দেখে তাকে সাহায্য করব না, এটা কিভাবে হয়? আমি তাকে সাহায্য করব, এটা আমি মনে স্বীকার করে ফেলছি। তাতে আমার যা হয় হবে, আর আমি চাই তুমি আমার সঙ্গ দাও। ওর এমন কথা যেন প্রচুর রেগে যায় শ্রাবণী বেগম। তিনি চিৎকার করে দাঁত কিরমির করে বলে ওঠেন, খবরদার বলে দিচ্ছি শ্রাবণ, আর একটুও কথা নয়। আমার মুখে মুখে কোনো তর্ক করবে না। আমি যেটা বলছি সেটাই শুনবে। তুমি কোনো রকম সাহায্য করবে না ওই মেয়েটাকে। আমি কাল সকালেই ওকে এখান থেকে বের করে দেব, আর কখনো ওর ছায়াটা মারতে দেব না তোমাকে। এটাই আমার শেষ সিদ্ধান্ত। ওনার কথার উত্তরে শ্রাবণ কিছু বলতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারল এখন তার মা ভীষণ রেগে আছে। এখন কিছু বলা মানেই হিতে বিপরীত হওয়া, আর রাত অনেক হওয়ায় কাছের কথাও দূরে যায়। তাই সে চুপ করে গেল। তার মায়ের কথায় সায় দিয়ে বলল, ঠিক আছে আম্মু, শান্ত হও, তুমি নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। ওর থেকে সম্মতি পেয়ে পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পেল শ্রাবণী বেগম। তিনি আর কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেলেন। উনি চলে যেতে দরজা লাগিয়ে এসে শ্রাবণ আবারও টেবিলের উপর বসলো। ল্যাপটপের সিসিটিভি ক্যামেরায় চাঁদনির অবস্থা দেখতে গিয়ে দেখলো আবারও সব অন্ধকার হয়ে গেছে। সে দ্রুত হেডফোনটা কানে লাগিয়ে বসে থাকে, শোনার চেষ্টা করলো আবারও চাঁদনির রুমে কিছু হচ্ছে কি না। তখনই সে শুনতে পেল, চাঁদনি, তুমি সাহস করতে পেরেছো আমাদের সাথে কথা বলার জন্য, এতেই আমরা খুশি।
তোমাকে সব কিছু জানার অতি প্রয়োজন হয়ে গিয়েছিল, কিন্তু তুমি আমাদের দেখে ভয় পাওয়ার কারণে তোমাকে কিছুই জানাতে পারলাম না। এখন আর আমি আপনাদের দেখে কোনো রকম ভয় পাচ্ছি না। আমি বুঝতে পেরেছি আপনি আমাকে সাহায্য করতে এসেছেন। দয়া করে আমাকে সব কিছু জানান। আপনারা কার আর কেনই বা আমাকে ওইখান থেকে বাঁচিয়ে এনেছেন? ওই ভ্যাম্পায়ার রাজ্যের সম্পর্কে কি জানেন আপনারা? ওর কথার উত্তরে সামনে থাকা অভয়গুলো বলতে শুরু করে, তুমি যাকে শ্রাবণ বলে নিজের স্বামী হিসেবে জানো, সে আসলে কোনো ভালো ভ্যাম্পায়ার নয়। সে হচ্ছে ভ্যাম্পায়ার রাজার সবচেয়ে শক্তিশালী এবং খারাপ ভ্যাম্পায়ারদের মাঝে শ্রেষ্ঠতম ভ্যাম্পায়ার, যার বয়স এখন 500 বছর পূর্ব হতে চলেছে। যদিও কোনো ভ্যাম্পায়ার 100 বছরের বেশি বেঁচে থাকতে পারে না, কিন্তু সে 500 বছর হলো বেঁচে আছে। আর শুধু তাই নয়, পুরোপুরি একটি যুবকের রূপে বেঁচে আছে সে, যার পিছনে রয়েছে অসংখ্য নারীর বলিদান। ওনাদের এমন কথাই যেন অবাক হয়ে যায় চাঁদনি। চোখ বড় বড় করে ওনাদের দিকে তাকিয়ে থেকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, এইসব আপনার কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা ঠিকই বলছি। তুমি যেই সব জানো, তোমাকে ওই শ্রাবণ যেই সব বলেছে তা সবই মিথ্যা। সে শুধু তোমার বিশ্বাস অর্জন করতে চেয়েছিল, কারণ তুমি ছিলে তার জীবনের সবচেয়ে শেষ ও শ্রেষ্ঠ বলিদান। যে বলিদান সে সফল হতে পারলে চিরদিনের অমর হয়ে যেত এবং তার শক্তি দ্বিগুণ হয়ে যেত। তখন সে মানুষের উপর নিজের ভয়ঙ্কর থাবা বসাতো, যার থেকে কেউ বাঁচতে পারতো না। এতটুকু বলে থামলো তারা। তাদের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থেকে কিছু একটা ভাবলো চাঁদনি। তারপর প্রশ্ন ছড়ে দিয়ে বলল, আপনার যা বলেছেন তা যদি সত্যি হবে, তাহলে শ্রাবণের দাদু এত বছর বেঁচে থাকলো কিভাবে? তার বয়সও তো তবে অনেক বেশি হবে। তাহলে সে কিভাবে বেঁচে ছিল? ওর এমন প্রশ্নেই মৃদু হাসির শব্দ শোনা যায় ওনাদের থেকে। তারপর একজন বলে ওঠে, তুমি এখনও বাচ্চা মেয়ের মতোই প্রশ্ন করছো। তোমার মাথায় এখন এই কথাটা ঢুকলো না যে শ্রাবণ তোমাকে যেই সব দেখিয়েছে, যা বলেছে, তা সব কিছুই তার সাজানো ষড়যন্ত্রের একটা অংশ ছিল মাত্র। কারণ তোমার বিশ্বাসের নিতে তার একমাত্র কারণ ছিল তোমার মনে পুরোপুরিভাবে তার প্রতি দুর্বলতা এবং ভালোবাসার সৃষ্টি করার ছিল তার প্রধান লক্ষ্য। কিন্তু সে আমাকে বলে দেওয়ার জন্য এতটা সময় কেন নষ্ট করলো? সে তো অনেক শক্তিশালী ছিল। তাহলে তো চাইলে আমাকে যখন তখন মেরে ফেলতে পারতো। এত ষড়যন্ত্র করে আমার মনে একটা বিশ্বাস অর্জন করে কী লাভ হলো তার? কেন করলো সে এমন? কারণ তোমার হৃদয় ওর জন্য ভালোবাসা এবং বিশ্বাস সৃষ্টি না হলে ও কোনোভাবেই তোমার বলিদান ও স্ত্রী মহিলাকে জীবিত করতে পারতো না, আর নিজেও অমৃত লাভ করতে পারতো না। ওর স্ত্রী মাহি শ্রাবণের বিবাহিত স্ত্রী। প্রশ্নটি করার সময় যেন গলা ধরে আটকাচ্ছিল চাঁদনির। কষ্টে দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছিল। ওকে এইভাবে কাঁদতে দেখে সামনে থাকা অভয়গুলো কিছুক্ষণ চুপ থেকে গভীর গলায় বলল, এই বোকা মেয়ে, তুমি এখন ওই শয়তান ভ্যাম্পায়ারটার জন্য কান্না করছো? তুমি জানো না তার পরিকল্পনা কতটা ভয়ঙ্কর ছিল? সে কতটা ভয়ঙ্কর মানব জাতির জন্য? এইটুকু বলে কিছুক্ষণ চুপ করে রইল তারা। তারপর আবারও বলতে শুরু করলো, হ্যাঁ, মাহি হলো সেই মেয়ে যে তোমার পাশে শুয়েছিল যখন তোমাকে বলিদানের জন্য রক্তভূমি ভ্যাম্পায়ার শক্তি চন্দ্র নিয়ে শুয়ে রাখা হয়েছিল। সে হলো ভ্যাম্পায়ার কুইন, ভ্যাম্পায়ার রাজ্যের রানী। ও সবচাইতে শক্তিশালী ও খারাপ প্রাণীদের ভ্যাম্পায়ার, যে অভিশাপের কারণে গত 200 বছর হলো এইভাবে মৃতদের মতল কফিনে পড়ে রয়েছে। এইটুকু বলে থামলেন ওনারা। চাঁদনির মাথায় যেন কিছুই ঢুকছে না। সে যেন এক গোলক ধাঁধার মাঝে পড়ে গেছে। কি প্রশ্ন করবে বা তার এখন কেমন উত্তর দেওয়া উচিত তা তার অজানা। ওকে চুপ থাকতে দেখে অভয়গুলো আবারও বলতে শুরু করলো, দেখো চাঁদনি, রাত ফুরিয়ে আসছে, তোমাকে আরও অনেক কিছু বলার আছে। তাই এইটুকু শান্ত হও, আমাদের সব কথা মনোযোগ দিয়ে শোনো। মানে তোমার অনেক বিপদ। এই শ্রাবণ মাত্র 3 মাস অবধি ভ্যাম্পায়ার রাজ্যে বন্দি থাকবে। সে ওখান থেকে বের হতে পারবে না। আমরা তাকে চারিদিক থেকে আটকে রেখেছি। তবে 3 মাস পূর্ণ হওয়ার সাথে সাথে সেখান থেকে বেরিয়ে আসবে।
আর সর্বপ্রথম তোমার উপর আক্রমণ করবে সে নিজের সব শক্তি হাসিল করার জন্য। তাকে তোমাকে আগে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং ওকে মেরে ফেলার জন্য নিজে প্রস্তুতি করতে হবে। ওদের এমন কথা শুনে বিছানা থেকে উঠে দাঁড়ালো চাঁদনি। ভোরকুচকে অবাক হয়ে প্রশ্ন করলো, কিন্তু আমি কিভাবে ওদের শেষ করব? ওরা তো হাজার হাজার সংখ্যা, আর তাছাড়াও ওরা অনেক শক্তিশালী। আমি ওদের সাথে কিভাবে পেরে উঠব? তোমাকে ওদের সকলের সাথে নয়, শুধুমাত্র শ্রাবণের সাথে লড়াই করতে হবে, কারণ ওর মাঝে পুরো ভ্যাম্পায়ার রাজ্যের সকল ভ্যাম্পায়ারের প্রাণ লুকিয়ে আছে। ওকে মারতে পারলেই পুরো ভ্যাম্পায়ার রাজ্যের সকল ভ্যাম্পায়ার নিরাশ হয়ে যাবে চিরদিনের মতো, আর তোমাকে সাহায্য করব আমরা। তুমি কোনো চিন্তা করো না, শুধু মনোবল বজায় রাখবে। এইটুকু বলেই থেমে গেলেন ওনারা। ওনাদের কথা শুনে চাঁদনি কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবে, তারপর প্রশ্ন ছুড়ে দিয়ে বলে, আচ্ছা, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আপনার যেই সব বলেছেন সব কিছু না হয় মেনে নিলাম, কিন্তু শ্রাবণ আমার সাথে এমনটা কেন করলো? পৃথিবীতে কি মেয়ের অভাব ছিল যে সে আমার সাথে এমনটা করলো? তোমার সাথে এটা করার বিশেষ কিছু কারণ রয়েছে, আর তা হলো তোমার জন্মর সময়। তোমার জন্মের ঠিক সেই সময়টাতে হয়েছে, সেই সময়টাতে ভ্যাম্পায়ার কুইন মাহির জন্ম হয়েছিল পূর্ণিমা রাতে ঠিক তৃতীয় প্রহরে। সেই সাথে মায়ের চেহারার সাথে তোমার চেহারার বেশ অনেকটাই মিল রয়েছে, আর তুমি হলে 22 বছরের কুমারী নারী। সব দিকে বিবেচনা করলে বলির জন্য সবচাইতে পারফেক্ট মানুষ ছিল তুমি, যার বলিদান মাহি ফিরে পাবে তার ভ্যাম্পায়ারের জীবন, আর শ্রাবণ ফিরে পাবে তার অর্ধ শক্তির স্ত্রীকে, যার ফলে তারা হয়ে উঠবে আরও বেশি শক্তিশালী। আচ্ছা, আপনারা তো জিন, অনেক বেশি শক্তিশালী, তাহলে আপনারা কেন ওদের মারছেন না? কেন এতদিন ওদের বাঁচিয়ে রেখেছেন? আর আপনারা এত কিছু জানলেন কিভাবে? আর যদি সব আগে থেকেই জানেন তাহলে আমার আগে কেন সব কিছু বলেননি? এখন কেন এই সব বলছেন? কারণ আমরা চাইলেও ওদের মারতে পারতাম না, আর না তোমাকে কোনো কিছু বলে সাহায্য করতে পারতাম। যেই মুহূর্তে তুমি ওদের থেকে পালিয়ে ওদের আসল চেহারা বুঝতে পেরে আমাদের কাছে ছুটে এসেছিলে, সেই মুহূর্তে আমরা তোমাকে ওদের থেকে বাঁচিয়ে এনেছি। তোমার মনে আছে তুমি যখন ভ্যাম্পায়ার রাজ্য থেকে বাঁচার জন্য দোয়া পড়তে পড়তে দৌড়ে ভয়ঙ্কর জঙ্গলে প্রবেশ করো, তখন তোমার সামনে কোনো গাছ বাধা হয়ে দাঁড়ায় নাই। তোমার মনে হতে থাকে তুমি ফাঁকা অন্ধকারের রাস্তায় ছুটে চলছো। হ্যাঁ, মনে আছে আমার। কিন্তু এটা কেমনে হয়েছিল? কারণ ওই গাছগুলো কোনো সাধারণ গাছ ছিল না। ওই গাছের মধ্যে আমরা একে একে জিন বন্দী হয়েছিলাম। আমরা চারিদিক থেকে ঘিরে রেখেছিলাম ভ্যাম্পায়ার রাজাকে। আমাদের কারণে শ্রাবণ ছাড়া কোনো ভ্যাম্পায়ার ওই রাজা থেকে মানুষের মাঝে আসতে পারতো না, কারণ ওই গাছগুলোর কোনো সাধারণ গাছ ছিল না। ওই প্রত্যেকটি গাছের মধ্যে আমরা এক একটা জিন বন্দী হয়েছিলাম। আমরা চারিদিক থেকে ঘিরে রেখেছিলাম ভ্যাম্পায়ার রাজাকে। আমাদের কারণে শ্রাবণ ছাড়া কোনো ভ্যাম্পায়ার ও রাজ্য থেকে মানুষের মাঝে আসতে পারতো না। এইটুকু বলে থেমে গেল ওনারা। ওনাদের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে কিছু একটা ভাবলো চাঁদনি। তারপর মাথা চুলে ওনাদের দিকে তাকে করুণ গলায় বলল, সব কিছুই বুঝলাম, কিন্তু আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। শ্রাবণ আমাকে প্রথমে কেন মেরে নিজের শক্তি হাসিল করলো না? কেন আমার মনে তার জন্য এতটা ভালোবাসা সৃষ্টি করলো? কেন আমার বিশ্বাসের সাথে এইভাবে খেললো? কেনই বা আমাকে বিয়ে করে নিজের বইয়ের মর্যাদা দিল? কথাগুলো বলার সময় যেন গলা ধরে আটকে আসছিল বারবার। দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। ওকে এইভাবে কথা বলতে দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন ওনারা। তারপর মৃদু গলায় বললেন, যখন তোমাকে প্রথম দেখেছিল শ্রাবণ, তখন তোমাকে সেইখানেই মেরে ফেলতে চেয়েছিল, কারণ প্রতি রাতে ওর একটি করে মানুষের রক্ত শুষে খেত, আর প্রতি অমাবস্যায় একটি করে যুবতী মেয়ের রক্ত খেত। কিন্তু যখন তুমি তাকে দেখে অজ্ঞান হয়ে যাও, তখন সে তোমার রক্ত খাওয়ার জন্য নিজের কোলে তুলে নেয়। কিন্তু পরক্ষণে তোমার মুখের দিকে তাকে নিজের অলৌকিক শক্তির দ্বারা সে সব কিছু জানতে পারে তোমার জন্মর সময়, এবং তোমার চেহারাটাও তার স্ত্রী মাহির চেহারার সাথে মিলে যায়। তখনই সে ষড়যন্ত্র করে তোমার মাধ্যমে নিজের স্ত্রীকে জাগিয়ে তুলে নতুন করে ভাবলো শক্তির অধিকারী হওয়ার। তাই সেদিন চালাকি করে সে মানুষের রূপ ধরে তোমার বাবা এবং এলাকাবাসীর সামনে যায়, আর তোমাকে বিয়ে করার নাটক করে।
প্রথম প্রথম তোমার সাথে রাগীভাবে কথা বললেও তার সব কিছুই ছিল অভিনয়। সে সবসময় চাইতো তোমার মনে নিজের জন্য বিশ্বাস এবং অন্তত ভালোবাসা সৃষ্টি করার। কারণ যতক্ষণ না তুমি মন থেকে ভালোবাসবে এবং নিজের সব কিছু উজাড় করে বিশ্বাস করবে, ততক্ষণ সে তোমার মধ্যে নিজের স্বামীকে জীবিত করতে পারতো না। সে যখন বুঝতে পারে তুমি তাকে ভালোবাসতে শুরু করছো, তখন তোমার ভালোবাসাটা আরও গাঢ় করার জন্য তোমার বান্ধবীকে মেরে ফেলে, তোমার সাথে ভুল বোঝাবুঝির নাটক করে, আর তোমাকে রেখে যায় তোমার বাবার বাড়িতে। কারণ দূরত্ব ভালোবাসা বাড়ায়। সে খুব ভালোভাবে সেটা জানতো। সে তোমার ব্রেন পড়তে পারতো, তোমার মনের প্রত্যেকটা কথা সে একে একে পড়তো তোমার অজান্তেই। তোমার মনের সব কিছুই সে জানতো। তারপর তুমি যখন তাকে খুঁজতে ওই জঙ্গলের মাঝে চলে যাও, সেই জঙ্গল থেকে কেউ কখনো ফিরে আসেনি। সেখানে তোমার উপর 5 জন নেশাগ্রস্ত আক্রমণ করতে চেয়েছিল। সেখানেও তোমাকে ওই শ্রাবণী বাঁচায়, কারণ তুমি তার শিকার ছিলে। এতটুকু বলেই থেমে গেল ওনারা। ওনাদের কথা শুনে কিছুক্ষণ চুপ করে থাকলো চাঁদনি। সে মনে মনে ভাবতে লাগলো, সত্যিই তো সেই শ্রাবণীর সাথে থাকাকালীন খেয়ালই করছিল। মনে মনে যখন যেটা ভাবছে, অনেক সময় শ্রাবণ সেটাও কিছু বলার আগেই বুঝে গেছে, বলে দিয়েছে। তবে কি সেটাই সত্যি? শ্রাবণ তার পেন পড়তে পারত। কথাটা মনে পড়েই যেন আরও বেশি ভয় হতে লাগলো চাঁদনি। সে আবারও প্রশ্ন করে উঠল, আপনারা যখন এত কিছু জানতেন আর আমাকে সাহায্য করতে এসেছেন, তাহলে এইসব কথা আমাকে আগে বলেননি কেন? আমাকে যদি প্রথমেই সব কিছু বলে দিতেন, তাহলে আজ আমার বাবা আর দাদিকে হারাতে হতো না। হ্যাঁ, আমরা সব কিছু জানতাম ঠিকই, কিন্তু আমরা ততক্ষণ তোমার কাছে আসতে পারতাম না, বা তোমাকে সব কিছু জানাতে পারতাম না, যতক্ষণ না তুমি নিজ থেকে আমাদের কাছে এসে সাহায্য চাও। আমি তোমাকে আগেই বলেছি, আমরা এতদিন ওই গাছগুলোর মাঝেই বন্দি ছিলাম। শুধুমাত্র তুমি সেখানে গিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইছো, আমরা সেখান থেকে মুক্তি পেয়েছি আর তোমাকে সাহায্য করতে সক্ষম হয়েছি। আগামী 3 মাস ভ্যাম্পায়ার রাজ্যের কোনো ভ্যাম্পায়ার সেখান থেকে বাইরে বের হতে পারবে না। এমনকি শ্রাবণ নিজেও এই 3 মাস সেখানেই বন্দি। তাই তুমি পুরোপুরি সুরক্ষিত। কিন্তু 3 মাস পর কি হবে সেটা কেউ জানে না। এই 3 মাসের মধ্যেই তোমাকে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। যতক্ষণ তোমার মনে ওই শ্রাবণের জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা অবশিষ্ট থাকবে, ততক্ষণ তুমি ওর কোনো ক্ষতি করতে পারবা না। ওকে চাইলেও মেরে ফেলতে পারবা না। বরং ও যদি তোমাকে আবারও নিজের ভালোবাসায় প্রবল দেখে ভুলে ভালিয়ে ভ্যাম্পায়ার রাজ্যে একবার নিয়ে যেতে পারে, তাহলে তোমার বাঁচার আর কোনো চান্স নেই। সেখানেই মৃত্যু হবে তোমার। আর তোমার মৃত্যুতে ওই স্ত্রী ভ্যাম্পায়ার কুইন মাহি বেঁচে উঠবে। তখন আমরাও আর ওদের পৃথিবীতে আসা থেকে আটকাতে পারবো না। ওরা তখন শুরু করবে ধ্বংসলীলা খেলা। এইটুকু বলে থেমে গেলেন তারা। তাদের কথা শুনে এবার বেশ চিন্তায় পড়ে গেল চাঁদনি। তার কি বলা উচিত বা কি করবে কিছু যেন মাথায় ঢুকছে না তার। কিছুক্ষণ চুপ থেকে সে আবারও প্রশ্ন করে উঠল, কিন্তু আমি একা মেয়ে হয়ে এতগুলো ভ্যাম্পায়ারদের সাথে পেরে উঠবো কিভাবে? আগেই তো পড়িনি, এখন তো আমি আরও দুর্বল হয়ে গেছি। আমি কি ওদের সাথে পারবো? শ্রাবণ তো আমাকে এক নিমিষে শেষ করে ফেলবে আর নিজেরা শক্তিশালী হয়ে যাবে। কে বলছে তুমি একা? তোমার সাথে আমরা সবাই আছি। আমাদের সংখ্যা কম মনে হয়? আমাদের শক্তি ওদের চাইতে অনেক বেশি, কিন্তু ওদের ভ্যাম্পায়ার রাজ্যে আমাদের শক্তি কমে যায়, যার ফলে আমরা চাইলে ওদের কিছু করতে পারি না। তাই আমরা আমাদের শক্তি তোমাকে দেব, যেই শক্তি ব্যবহার করে তুমি আর সেই মিলে পুরো ভ্যাম্পায়ার রাজ্যকে শেষ করবে। কিন্তু তার আগে তোমাকে শ্রাবণের মন থেকে চিরতরে মুছে ফেলতে হবে। ওর প্রতি কোনো প্রকার ভালোবাসা রাখা যাবে না। ওকে মন থেকে ঘৃণা করতে হবে। একটা কথা মনে রেখো, তোমার মনে ওর প্রতি ঘৃণা যতটাই গাঢ় হবে, তোমার শক্তি ততটাই বেশি হবে। আর তুমি ওর প্রতি যতটাই দুর্বল হবে, ততটাই হারার পথে এক ধাপ এগিয়ে যাবে। তাই নিজের শক্তি করতে হলে ওর জন্য মনের মাঝে ঘৃণা সৃষ্টি করো। ভুলে যাও ও তোমার বাবা এবং দাদিকে খুন করেছে। আর তোমার সঙ্গ দিতে শীঘ্রই কেউ তোমার সঙ্গী হবে, যে তোমার সত্যিকারে ভালোবাসবে, তোমার সকল বিপদ থেকে তোমায় রক্ষা করবে, আর সেই হবে তোমার পথ চলার সাথী। এটুক বলেই থেমে গেলেন তারা। ওনাদের কথার উত্তরে বেশ অবাক হলো চাঁদনি। সে কিছু প্রশ্ন করতে যাবে, তখন চারিদিক থেকে ফজরের আজান ভেসে আসে। সাথে সাথে পুরো রুমটা স্বাভাবিক হয়ে গেল, আর তার সামনে থাকা সকল অবয়গুলো অদৃশ্য হয়ে গেল। সে বুঝতে পারল তারা আর এখানে থাকতে পারবে না, কারণ
ফজর আজান হয়ে গেছে, কিন্তু চাঁদনি ওদের শেষ কথাটার মানে জানার জন্য উত্তেজিত হয়ে উঠল। অপর প্রান্ত থেকে এতক্ষণ সবকিছুই শুনছিল শ্রাবণ। সবকিছু শোনার পর যখন সে বুঝতে পারল জিনগুলো চলে গেছে, তখন নিজের কান থেকে হেডফোন খুলে নিচে রাখলো। কিছুক্ষণ চুপ থেকে সেখানে বসে থেকে মনে মনে কিছু একটা ভাবলো সে। তারপর মৃদু হেসে চেয়ার থেকে উঠে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। ফ্যানের দিকে তাকিয়ে থেকে মনে মনে বলল, তোমার সঙ্গ আর কেউ দেখ বা না দেখ, আমি তোমার সঙ্গী হব। আর শুধু পথ চলার সঙ্গী নয়, আমি তোমার সারা জীবনের সঙ্গী হব। তোমাকে যখন প্রথম দেখেছি তখন মনের মাঝে এক ভালোবাসা সৃষ্টি হয়েছিল, কিন্তু তোমার সম্পর্কে সব কিছু জানার পর তোমার ভালোবাসতে শুরু করেছি। তুমি আমার জীবনের প্রথম এবং শেষ নারী হবে। তোমার জন্য সব কিছু করবো আমি। আমার নাম যে শয়তান ভ্যাম্পায়ারটা আছে, সে তোমার সাথে ভালোবাসে অভিনয় করে তোমাকে মারতে চেয়েছিল। তাকে মারতে তোমাকে সাহায্য করবো আমি। প্রয়োজন হলে তোমার বদলে তাকে নিজে শেষ করব, তবুও তোমার কোনো ক্ষতি হতে দেব না। কথাটা বলেই পাশে থাকা কোল বালিশটা শক্ত করে জড়িয়ে ধরে মুচকি হাসি দিল। সকাল 8:07। দরজায় টোকা দেওয়ার শব্দে ঘুম ভেঙে যায় শ্রাবণের। কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না সে। বিছানায় থেকে উঠে বসে, তারপর দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে শ্রাবণী বেগম দাঁড়িয়ে আছে। মুখটা তার বিচ্ছিল্লত ছেয়ে আছে। ওনাকে দেখে শ্রাবণী একটি মুচকি হাসি দিয়ে বলে, গুড মর্নিং আম্মু। শ্রাবণী বেগম ওর কথার কোনো উত্তর দেয় না। গভীর গলায় চলে যেতে যেতে বলে, ফ্রেশ হয়ে নিচে আসো, তোমার জন্য নাস্তা রেডি করছি, ব্রেকফাস্ট করবে। কথাটি বলেই চলে যান তিনি। ওনার এমন আচরণে কিছুই বুঝতে পারে না শ্রাবণ, তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। তারপর নিচে নেমে আসে, দেখে শ্রাবণী বেগম ডাইনিং টেবিলে তার জন্য খাবার বেড়ে নিয়ে বসে আছে। সে এইদিকে ওইদিকে চারিদিকে তাকিয়ে চাঁদনিকে একবারে খোঁজে, কিন্তু কোথাও তাকে দেখতে পায় না। তাই সোজা গিয়ে মায়ের পাশে বসে। ওনার দিকে তাকিয়ে প্রশ্ন করে, চাঁদনি কোথায় আম্মু? ওকে কোথাও দেখতে পাচ্ছে না যে, এখনও ঘুম থেকে ওঠেনি নাকি? কথাটি বলে এক টুকরো পরোটা ছিঁড়ে মুখে দেয় সে। তখনই শ্রাবণী বলে ওঠে, ওকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি, পাঠিয়ে দিয়েছি অনাথ আশ্রমে। ওকে এই বাড়ি রেখে তোমার বিপদ বাড়াতে চাই না। তুমি আমার একমাত্র ছেলে, আমি চাই না ওই মেয়েটার জন্য তোমার কোনো ক্ষতি হোক। কথাটা শোনা মাত্রই মুখ থেকে পরোটার টুকরোটা নিচে পড়ে যায় শ্রাবণের। সে যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। মায়ের দিকে বিব্রত চোখে তাকিয়ে বলে, তুমি এসব কী বলছো আম্মু? ওর এইরকম অসহায় একটি মেয়েকে এভাবে কেন বাড়ি থেকে বের করে দিলে তুমি? আমি যেটা করেছি তোমার ভালোর জন্যই করেছি, এর চাইতে বেশি আর কোনো কথা বাড়াতে চাই না। চুপচাপ খেয়ে নিজের রুমে চলে যাও, আমাকে ক্লিনিকে যেতে হবে। না আম্মু, তুমি এটা করতে পারো না। তুমি জানো না ওই মেয়েটার সামনে কত বড় বিপদ রয়েছে। ওর আমার সাহায্য দরকার, ওকে আমার চাই। তুমি ওকে কোনো আশ্রমে রেখে এসেছো, বলো আমায়, আমি ওকে নিয়ে আসবো। ওর কথার উত্তরে গভীর রেগে যান শ্রাবণী বেগম। তিনি উঠে দাঁড়িয়ে রাগী গলায় বলেন, শ্রাবণ, একদম পাগলামি করবে না। পাগলামির একটা সীমা আছে, এই মেয়েটির থেকে দূরে থাকবে। এখন তোমার কথা শুনে ভীষণ রাগ হচ্ছে নিজের উপর। কেন আমি তাকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম, আর কেনই বা তোমার সাথে পরিচয় করে দিলাম? ওনার কথার উত্তরে শ্রাবণী বেশ রেগে যায়। খাওয়া সেরে উঠে দাঁড়িয়ে বলে, আম্মু, তুমি ভালো করেই জানো আমার জেদ সম্পর্কে। আমি ওই মেয়েটিকেই চাই, মানে চাই। আর হ্যাঁ, আরেকটা কথা তোমাকে জানাতে চাই, ওই মেয়েটাকে সকল বিপদে সাহায্য করব আমি। ওকে প্রথম দেখাতেই নিজের জীবনসঙ্গী বানানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। ওই হবে তোমার পুত্রবধূ। কথাটি বলে শেষ করার সাথে সাথে ঠাস করে একটা শব্দ হয় চারিদিকে। শ্রাবণের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেন শ্রাবণী বেগম। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী গল্পর পার্ট খুব শীঘ্রই চলে আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।